আমি 100% শিওর আজকের ক্লাসের পর উচ্চতর গণিত 8.3 অধ্যায়টিতে, ত্রিকোণমিতির 8.3 অধ্যায়টিতে একজন শিক্ষার্থীর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটি যারা মনোযোগ সহকারে করবে, একদম ত্রিকোণমিতিটা গভীর থেকে তারা বুঝবে এবং তাদের ত্রিকোণমিতি সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে সব দূর হয়ে যাবে। আরেকটা কথা বলি, আমি সাধারণত এখন শিক্ষার্থীর অনুরোধে ক্লাসগুলো নিচ্ছি। শিক্ষার্থীদের মূলত যে অধ্যায়গুলোতে সমস্যা, সে অধ্যায়ে যে অধ্যায়ের সমস্যা ওইটার উপর কিন্তু আমি এখন মূলত ক্লাসগুলো নিচ্ছি। তো একজন শিক্ষার্থী কিন্তু 8.3 এর উপর একটা ক্লাস নিতে বলেছে। তাছাড়া অনেক শিক্ষার্থী অনেক অধ্যায় সম্পর্কে ক্লাস নিতে বলতেছে। ইতিমধ্যে আমি কিন্তু কয়েকটা অধ্যায় ক্লাস নিয়ে ফেলেছি। কেমিস্ট্রি 10ম অধ্যায়, তারপরে তোমার ওই সাধারণ গণিত 15 অধ্যায়। তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তো যারা রিকোয়েস্ট করতেছো ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলো ক্লাসই পেয়ে যাবে। তো আজকে আমরা মূলত 8.3 এর হায়ার ম্যাথের 8.3 এর একটা ক্লাস নিচ্ছি। তো আমি প্রথমে এই 8.3 তে আমাদের যেটা জানা দরকার সেটা হলো চতুর্ভাগ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে। ঠিক আছে, দেখো আমরা চতুর্ভাগ যে বিষয়গুলো এগুলো বেশিরভাগ মুখস্থ করি, কিন্তু এখানে কিছু বিষয় আছে এগুলো আমাদের বুঝতে হবে। যেমন আমি তোমাকে বলি, এই যে আমি যে একটা চতুর্ভাগ অঙ্কন করলাম, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানের মধ্যে আমরা এটাকে বলতেছি কি প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এখন কথা হলো, আমি এখানে একটা কাজ করব। আমি এই মূল বিন্দু থেকে একটা রশ্মি নিব, এই যে রশ্মি, এই রশ্মিটাকে আমি ঘুরাবো। এখন আমি রশ্মিটাকে দুই ভাবে ঘুরাইতে পারি। এক, অ্যান্টি ক্লকওয়াইজ, যাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর একটা হলো ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। তো আমি একটু খেয়াল করে দেখো, প্রথম চতুর্ভাগ যেটা আছে এখান থেকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হবে পজিটিভ থিটা। আর এই কাঁটাটাকে যদি আমি এখানে নিয়ে আসি, অর্থাৎ আমি যে ক্লকওয়াইজ ঘুরাই তখন সেটা হবে মাইনাস থিটা। তার মানে আমি এই যে ঘড়ির কাঁটা যেটা বা রশ্মিটাকে আমি যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো তখন আমি যে অ্যাঙ্গেলটা হবে সেটা প্লাস থিটা, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরালে সেটা হবে মাইনাস থিটা। এখন কথা হলো, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে 6টি, ঠিক আছে, কি কি? সাইন থিটা, তারপর কোসেক থিটা, হ্যাঁ, তারপর তোমার কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এই যে 6টা অনুপাত গুলো রয়েছে, এই 6টা অনুপাতের মধ্যে মেইন 3টা অনুপাত হলো সাইন কস ট্যান। তোমাকে আগে সাইন কস ট্যান জিনিসটা কি সেটা তোমাকে বুঝতে হবে। দেখো আমি তোমাদেরকে সহজ ভাষায় বলতেছি, সেটা হলো, প্রথমত একটা কথা বলিনি, এখানে আমরা যে অতিভুজটাকে দেখতেছি এই অতিভুজটা হলো কনস্ট্যান্ট মান, একটা ধ্রুবমান। কারণ দেখো এই কাঁটাটাকে আমি যতই ঘুরাই না কেন এই কাঁটার দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হবে? আমাকে বলো তো, এই অতিভুজটার কি কোনো পরিবর্তন হবে? এখানে পরিবর্তন হবে কি সন্নিহিত বাহু, পরিবর্তন হবে বিপরীত বাহু। একটু খেয়াল করে দেখো, আমাদের যে শীর্ষবিন্দুটা রয়েছে এই শীর্ষবিন্দুটা মূল বিন্দু থেকে কি ডানে অবস্থিত না বামে অবস্থিত? তোমরা বলো। এই ঘড়ির কাঁটার যে শীর্ষবিন্দুটা এটা মূল বিন্দু থেকে কতটুকু ডানে অবস্থিত, এইটাকে আমরা মূলত বলে থাকি কস থিটা। যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে থাকি, এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরো এটা হবে কস থিটা, এটা হবে সাইন থিটা। এখন ধর আমি বুদ্ধি করে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, তখন এটা হবে কস থিটা আর এটা হবে যে অপোজিটটা হবে সাইন থিটা। তার মানে যার সাথে অ্যাঙ্গেল ধরে নিব সেটা কস থিটা হবে, যার সাথে অ্যাঙ্গেল ধরবো না সেটা সাইন থিটা হবে। ঠিক আছে, এই জিনিসটা আগে মাথার মধ্যে ঢুকাই গেল। ঠিক আছে, তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই যে তোমার এইখানে আমার কস থিটাটা কোথায় আছে? ডানে আছে। এবং আমার এই শীর্ষবিন্দুটা ভূমি থেকে কি উপরে আছে না নিচে আছে? তোমরা বলো, উপরে আছে না নিচে আছে? উপরে। সাইন থিটার ক্ষেত্রে আমরা উচ্চতা হিসাব করি, কস থিটার ক্ষেত্রে আমরা সন্নিহিত বাহু বা ভূমি হিসাব করি। ঠিক আছে, তা আমি দেখবো আমার কস থিটা কি ডানে আছে না বামে আছে। ডানে থাকলে পজিটিভ হবে, বামে থাকলে নেগেটিভ হবে। সাইন থিটার ক্ষেত্রে আমরা দেখবো আমার পয়েন্টটা উপরে আছে নাকি নিচে আছে। উপরে থাকলে পজিটিভ সাইন থিটা হবে, নিচে থাকলে নেগেটিভ সাইন থিটা হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমার কসটাও পজিটিভ দিকে, সাইনটাও পজিটিভ দিকে। সেজন্য প্রথম চতুর্ভাগে প্রত্যেকটা অনুপাত পজিটিভ। কেন পজিটিভ?
কারণ সাইন পজিটিভ হয়ে যাওয়ার সাথে সাথে কোসেক পজিটিভ। কারণ কোসেক সাইনের মধ্যে যেটা আছে সেটা হলো অতিভুজ। অতিভুজ তো কনস্ট্যান্ট মান, অতিভুজ তো তোমার কনস্ট্যান্ট মান, ঠিক আছে। তার মানে সাইন পজিটিভ মানে কি কোসেক পজিটিভ হবে, কারণ কোসেকের মধ্যে লম্ব আছে। বুঝা গেছে কিনা? এবার দেখো কস, কস পজিটিভ হওয়া মানে কি সেক পজিটিভ হওয়া। আর সাইন কস যদি দুজনেও পজিটিভ হয় তাহলে ট্যানটাও পজিটিভ হবে, কারণ সাইন আর কজের অনুপাতটাই তো ট্যান। আর ট্যান পজিটিভ হওয়া মানে কটটাও পজিটিভ হওয়া। তার মানে ট্যান দুইভাবে পজিটিভ হইতে পারে। কিভাবে? হয় সাইন কস দুইজনকে নেগেটিভ হইতে হবে, নয় সাইন কস দুইজনকে পজিটিভ হইতে হবে, তাহলে একমাত্র ট্যানটা কি হবে? পজিটিভ হবে। কিন্তু ধরো সাইন পজিটিভ কস নেগেটিভ, তখন কিন্তু আমার ট্যানটা হবে নেগেটিভ। ঠিক আছে কিনা? তো এবার একটু আসো, এবার একটু খেয়াল করো তোমরা এখানে। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে আমরা এখন বুঝলাম, এই যে প্রথম চতুর্ভাগে, এই প্রথম চতুর্ভাগে প্রতিটি অনুপাত ধনাত্মক, প্রতিটি অনুপাত ধনাত্মক, প্রতিটি অনুপাত পজিটিভ। এখন ধরো আমি এই ঘড়ির কাঁটাটাকে ধরো আমি দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসলাম। ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে আমি নিয়ে আসলাম। এখন দ্বিতীয় চতুর্ভাগ আনলে তোমরা একটু আমাকে বলো তো, এখন এই শীর্ষবিন্দুটা কোথায় আছে বলো? এই শীর্ষবিন্দু যেটা আছে এটা কোথায় আছে? উপরে আছে। তার মানে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি? পজিটিভ। আর সাইন পজিটিভ হওয়া মানে কি? কোসেক পজিটিভ। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা আর কোসেক থিটা কি? পজিটিভ। কিন্তু দেখো তো আমার এখন এই পয়েন্টটা মূল বিন্দু থেকে কোথায় আছে? বামে আছে না ডানে আছে? বামে আছে। তাহলে ডান বাম হলো কস, উপর নিচ হলো সাইন। তাহলে দেখো যেহেতু বামে আছে, তাহলে এই বাম দিকটাতে যেহেতু আছে, তার মানে এখন আমার কসটা কি? নেগেটিভ। আর কস নেগেটিভ মানে কি হবে? সেক নেগেটিভ হবে। এবার দেখো সাইন পজিটিভ আর কস নেগেটিভ, তাহলে ট্যানটা নেগেটিভ হবে, আর ট্যান নেগেটিভ মানে কট নেগেটিভ। তার মানে আমরা দ্বিতীয় চতুর্ভাগে অনলি সাইন থিটা আর কোসেক থিটাকে পজিটিভ পাচ্ছি, বাকিগুলো কিন্তু নেগেটিভ। এবার আমি এই কাঁটাটাকে এক থাপ্পড় মেরে তৃতীয় চতুর্ভাগে ধরো নিয়ে আসলাম, এই যে তৃতীয় চতুর্ভাগে নিয়ে আসলাম, এক থাপ্পড় মেরে আমি তৃতীয় চতুর্ভাগে নিয়ে আসছি, থাপ্পড় মেরে তৃতীয় চতুর্ভাগে নিয়ে আসলাম। এখন দেখো তো এই থাপ্পড়ের জ্বালায় আমার শীর্ষবিন্দুটা এখন কোথায় নেমে গেল? নিচে নেমে গেল। তাহলে এই পয়েন্টে আমার সাইন কি? নেগেটিভ। যেহেতু এখন পয়েন্টটা নিচে আছে এজন্য সাইন নেগেটিভ। এবং সেম ভাবে দেখো কসটাও নেগেটিভ, কারণ এটা কোথায় আছে? বামে আছে। তাহলে এখানে সাইনও নেগেটিভ, কসও নেগেটিভ। তাহলে সাইন নেগেটিভ মানে কোসেক নেগেটিভ, কস নেগেটিভ মানে সেক নেগেটিভ। তাহলে সাইন আর কস দুইটাই যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে ট্যান কি হবে? পজিটিভ হবে। সেজন্য আমাদের তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা আর কট থিটা এরা হলো পজিটিভ, বাকি সবগুলো হলো নেগেটিভ। এবার তখন একদম ঘোড়ায় থাপ্পড় একটা মারবো, তখন এই ঘড়ির কাঁটাটা এখন চলে আসছে চতুর্থ চতুর্ভাগে। এই চতুর্থ চতুর্ভাগে একটু খেয়াল করে দেখো, আমার শীর্ষবিন্দুটা এখনো কোথায় আছে? নিচে আছে। এই নিচে থাকার কারণে সাইনটা নেগেটিভ হয়ে যাবে। আর সাইন নেগেটিভ হওয়া মানে কি? কোসেক নেগেটিভ হওয়া। কিন্তু দেখো তো আমার এখন এই শীর্ষবিন্দুটা এখন কোথায় চলে আসছে? মূল বিন্দু থেকে ডান দিকে চলে আসছে। তো ডান দিকে চলে আসার কারণে এখানে কস পজিটিভ, আর কস পজিটিভ মানে সেক পজিটিভ। তার মানে আমাদের চতুর্থ চতুর্ভাগে কস থিটা আর সেক থিটা কি? পজিটিভ। প্রথমত এই জিনিসগুলো বোঝা গেছে কিনা? আমি সবসময় মনে রাখবো মূল বিন্দু থেকে ডান দিক পজিটিভ, বাম দিক নেগেটিভ। তার মানে আমার মূল বিন্দুটা ডানে থাকলে কস পজিটিভ, বামে থাকলে কস নেগেটিভ। আমার তোমার শীর্ষবিন্দুটা উপরে থাকলে সাইন পজিটিভ, নিচে থাকলে সাইন নেগেটিভ। উপরে থাকলে সাইন পজিটিভ, নিচে থাকলে সাইন নেগেটিভ। ঠিক আছে। আর সাইন কজের উপর ট্যানটা ডিপেন্ড করতেছে, ট্যানটা ডিপেন্ড করতে সাইন কজের উপর। সাইন কজ দুইটা পজিটিভ, ট্যান পজিটিভ। সাইন কজ দুইটা নেগেটিভ, ট্যান পজিটিভ। সাইন পজিটিভ কস নেগেটিভ, ট্যান নেগেটিভ। কারণ ট্যানটা পুরোটা ডিপেন্ড করতেছে সাইন কজের উপর। ট্যান আসছে যে ট্যানজেন্ট থেকে দ্বারাতলে স্পর্শকের ঢাল। ট্যান বলতে আমরা মূলত ঢালকে বুঝে থাকি, ঠিক আছে, যেটা হলো সাইন আর কজের অনুপাত। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম কোন। তার মানে এটা একটু তোমাদেরকে বলি, শূন্য থেকে দেখো 0 ডিগ্রি থেকে তোমার 90 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 90 ডিগ্রির ভিতরে আমরা যেটা হিসাব করি প্রথম চতুর্ভাগকে হিসাব করি। আর 90 ডিগ্রি থেকে একদম
180 ডিগ্রি, এই রেঞ্জটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ। 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, এই রেঞ্জটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ। আর আমাদের 270 ডিগ্রি থেকে শুরু করে একেবারে 2π অর্থাৎ 4 সমকোণ 360 ডিগ্রি, এর রেঞ্জটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এটা হলো মোটামুটি আমাদের অ্যাঙ্গেলের দিক দিয়ে রেঞ্জ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তার মানে আমি একটা চতুর্ভাগ যখন আমি অতিক্রম করতে যাব, আমাকে 90 ডিগ্রি প্লাস থিটা করে অতিক্রম করতে হবে। কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা হলে আমি ক্লকওয়াইজ ঘুরে যাব। যখন আমি 90 ডিগ্রি প্লাস থিটা যাচ্ছি তখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি মাইনাস থিটা তখন আমি মাইনাস থিটা মানে ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছি। তার মানে আমি চতুর্ভাগ অতিক্রম করতে পারছি না। ঠিক আছে, প্লাস থিটা হলো আমি চতুর্ভাগ অতিক্রম করে চলে যাব, মাইনাস থিটা হলো আমি ওই চতুর্ভাগে থেকে যাব। কথা বোঝা গেছে? তো এখন আমি তোমাদেরকে যে বিষয়টা বোঝাবো এখন, সেটা হলো এই যে আমরা বলি না সাইন, এই যে আমরা বলি যে সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা। তারপর ধর আমরা বলি কস মাইনাস থিটা সমান কি মাইনাস কস থিটা। ঠিক আছে, সরি, কস মাইনাস থিটা সমান কি প্লাস কস থিটা। এই জিনিসগুলো কিভাবে হয় সেটা একটু তোমাদের বোঝাবো এখন। দেখো এই জিনিসগুলো বোঝাবো। দেখো আমি ধরো এখন আমি আবার একটা চতুর্ভুজ অঙ্কন করব, এই যে কোয়াড্রান্ট অঙ্কন করলাম। এবার আমি একটা রশ্মি নিব, তবে হ্যাঁ রশ্মিটা এখন আমি দিব ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। তো ঘড়ির কাঁটার দিকে ঘোরালে আমার অ্যাঙ্গেলটা হয়ে যাবে মাইনাস থিটা। যখন আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, ঠিক আছে, তখন আমার অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা। তাহলে এবার তুমি চিন্তা করো, সাইনের ক্ষেত্রে হবে সাইন মাইনাস থিটা, ঠিক আছে। তারপর কোসেকের ক্ষেত্রে হবে কি, এই যে কোসেক মাইনাস থিটা, তারপর কস মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, তারপরে কট মাইনাস থিটা। দেখো এবার একটু খেয়াল করো, এখন আমি যদি মাইনাস থিটা হিসাব করি, দেখো সাইন মাইনাস থিটা যখন হিসাব করি, আমার সাইনটা কোথায়, দেখো সাইনটা কোথায়, নিচে কিনা, নিচে না উপরে, বলো নিচে, নিচে। তার নিচে যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, আর কোসেক তো সাইনের দিকে তাকিয়ে দেখে, এই সাইন তুই কি, আমি পজিটিভ, হোক আমি পজিটিভ, এই সাইন তুই কি, আমি নেগেটিভ, আমিও নেগেটিভ। কোসেক তো সাইনের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা কি হবে মাইনাস কোসেক থিটা। ঠিক আছে কিনা, এই। কিন্তু দেখো তো কস মাইনাস থিটার ক্ষেত্রে আমার শীর্ষবিন্দুটা মূল বিন্দু থেকে ডানে অবস্থিত না বামে অবস্থিত, কি বলো, ডানে অবস্থিত না বামে অবস্থিত, ডানে অবস্থিত। তো ডানে যদি অবস্থিত হয়েই থাকে তাহলে আমি কস মাইনাস থিটাকে কি লিখতে পারি, প্লাস কস থিটা। এখানে তোমার বলে রাখা বলে, এখানে থিটাকে আমাকে সূক্ষ্মকোণ বিবেচনা করতে হবে। কি বিবেচনা করতে হবে, সূক্ষ্মকোণ বিবেচনা করতে হবে। ঠিক আছে, সূক্ষ্মকোণ ধরে আমাকে হিসাবটা করতে হবে। তো কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা। ঠিক আছে, তো এবার দেখো তাহলে কস যদি সেক, কস মাইনাস থিটা যদি কস থিটা হয়, তাহলে সেক মাইনাস থিটা সেক থিটা হবে। কারণ সেক কসের জন্য বসে থাকে, এই কস তুমি কি, আমি পজিটিভ, তাহলে সেকও পজিটিভ, আমি কি নেগেটিভ, আমিও নেগেটিভ। তাহলে দেখো এখানে কস মাইনাস থিটা হলেও আমার কস কিন্তু তোমার ডান দিকে অবস্থিত, আমার শীর্ষবিন্দুটা মূল পয়েন্ট থেকে ডান দিকে অবস্থিত, এই কারণে কসটা পজিটিভ, সেকটাও পজিটিভ। কিন্তু দেখো আমার এখানে যে সাইন নেগেটিভ আর কস পজিটিভ, সাইন নেগেটিভ আর কস পজিটিভ, তাহলে আমাদের ট্যানটা কি হবে, নেগেটিভ হবে, তাহলে এটা হবে মাইনাস ট্যান থিটা, আর এটা হবে মাইনাস কট থিটা। বুঝা গেছে? তাহলে এটা একটা বিষয়, আমি প্রথম আগে বেসিক গুলো বুঝাই দিচ্ছি কিভাবে কোনটা আসছে। ঠিক আছে, এরপর আর একটা বিষয় আমি বোঝাবো, এটা বললে আমরা মোটামুটি ম্যাথে চলে যেতে পারবো। সেটা হলো এই যে সাইন, সাইন বলতেছি n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। আমরা যখন একটা অ্যাঙ্গেলকে প্রকাশ করি এভাবে প্রকাশ করি, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করি, যেখানে n আমাদের স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে। এটা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে, স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে। এখন কথা হলো এই স্বাভাবিক সংখ্যার মধ্যে এই n যখন জোড় সংখ্যা থাকে 2 4 6, যখন জোড় সংখ্যা থাকে তখন অনুপাতের কোনো চেঞ্জ হয় না, অনুপাত পরিবর্তন হয় না, অনুপাত পরিবর্তন হয় না।
অনুপাত পরিবর্তন হয় না। ঠিক আছে, কিরকম? ধরো আমার যদি এখানে সাইন থাকে, হ্যাঁ, এখানে যদি আমার 4 × π/2 থাকে, প্লাস মাইনাস থিটা থাকে, তাহলে আমাদের এখানে সাইন যেটা আছে সেটাই থাকবে, সাইনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমার এই n যদি বিজোড় সংখ্যা হয় 1 3 5 7, বিজোড় সংখ্যা হলে অনুপাত পরিবর্তন হয়ে যাবে, তখন অনুপাত পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে? এই মিস্টার সাইন যেটা আছে, সাইন থিটা হয়ে যাবে কস থিটা, আর কস থিটা যেটা দেখতেছো সেটা হয়ে যাবে সাইন থিটা, ট্যান থিটা হয়ে যাবে কট থিটা, কট থিটা হবে ট্যান থিটা, তারপরে সেক থিটা হবে কোসেক থিটা, আর কোসেক থিটা হবে সেক থিটা। এখন কথা হলো কিন্তু কেন, আমরা তো জাস্ট মুখস্থ করে ফেলি, সাইন কস হবে, কস সাইন হবে, ট্যান কট হবে, কট ট্যান হবে, সেক কোসেক হবে, কোসেক সেক হবে, কিন্তু কেন হবে, ওয়াই? দেখো এটা আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি। এজন্য আমরা সেম ভাবে একটা চতুর্ভাগ অঙ্কন করব। ঠিক আছে, একটা চতুর্ভাগ আমি অঙ্কন করব আবার। লামাচু আজা ও চিয়ামা istamahabu istabahala ba juka ba tu samaha ayu ra tu sama tu subhana ayu ba suhuro maha tu kustamahal yu subhana subhaswa jahwash। দেখো আমি একটা কাজ করব, এই যে আমি একটা ঘড়ির কাঁটা নিব সেম ভাবে, আমার পরানো এই যে নিলাম, খেয়াল করো। এখন আমি এখানে একটা শীর্ষবিন্দু থেকে একটা উচ্চতা অঙ্কন করব, এই যে উচ্চতা, এই উচ্চতা অঙ্কন করলাম। ঠিক আছে, উচ্চতা অঙ্কন করলাম। ওকে, আমি আপাতত অতিভুজটাকে 1 ধরলাম। দেখো অতিভুজকে তুমি 1 ধরো, 2 ধরো, আর ধরো, ফি ধরো, এটা কোনো ম্যাটার না, কারণ অতিভুজটা চেঞ্জ হবে না ভাই। ও যেখানে যাবে অতিভুজ, যেখানে যাবে অতিভুজটা চেঞ্জ হবে না। ঠিক আছে, অতিভুজটা ফিক্স থাকবে। ঠিক আছে, তো এখন আমি অতিভুজকে আপাতত 1 ধরলাম। তো এখন আমার এই অ্যাঙ্গেলটা কত বলো? এই অ্যাঙ্গেলটা হলো থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে হবে কস থিটা। তাহলে আমি এটাকে কি কস থিটা বলতে পারি না? আমরা এটাকে কি কস থিটা বলতে পারি না? এটা হবে কস থিটা, এটা হবে সাইন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে কস, যার সাথে অ্যাঙ্গেল থাকে না সে সাইন। বুঝা গেছে? এখন একটা জিনিস করি তো, এর অপোজিটটা কি দেখো, এর অপোজিটটা কি, এর অপোজিটটা কি দেখো তো, এর অপোজিটটা কি? এর অপোজিটটা কিন্তু তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা, কথা বুঝো, এটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা যদি থিটা হয়, এর অপোজিট মানে এর অপোজিট বলতেছে বাড়তি যে অ্যাঙ্গেলটুকু সেটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখন আমি কোনটা এই ভূমির সাথে আঁকলাম, এই বাহুর সাথে অঙ্কন করলাম। ধরো এই বাহুর সাথে অঙ্কন করলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা বোঝাবে। এখন সেম ভাবে আমি একটা লম্ব টেনে দিব, এই লম্ব টেনে দিলাম, একটা লম্ব টেনে দিলাম, এই যে একটা লম্ব টেনে দিলাম। এখন আমাকে বলো তো, এখন তোমরা বলো তো দেখি, বলো তো এখানে এই যে যার সাথে অ্যাঙ্গেল থাকে সে কি, যার সাথে অ্যাঙ্গেল থাকে সে কি বলো, যার সাথে অ্যাঙ্গেল থাকে সে কি কস। তাই এখন অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটা হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আর যার সাথে অ্যাঙ্গেল থাকে না তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি বলতে আমরা মূলত বুঝি কি π/2। 90 ডিগ্রিকে আমরা যখন রেডিয়ানে নিয়ে যাব তখন সেটা π/2 দাঁড়াবে। ঠিক আছে, π/2 মাইনাস থিটা। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমাদের n এর মানটা কি দেখো, এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, খেয়াল করো এটা একটা কি, একটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। এখন একটু খেয়াল করো দেখো তো, এখন এই cos 90 ডিগ্রি মাইনাস থিটা কার সমান দেখো তো, sin থিটার সমান কিনা দেখি বল। এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কার সমান, sin থিটার সমান। এই sin 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কার সমান, cos থিটার সমান। এই কারণে দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, মানে n এর মান বিজোড় থাকলে sin cos হয়ে যাচ্ছে আর cos sin হয়ে যাচ্ছে। আর sin যদি cos হয়ে যায়, cos যদি sin হয়ে যায়, তাহলে tan টা cot হবে। কেন? কারণ tan সমান আমরা জানি sin বাই cos। এখন sin cos হয়ে যাচ্ছে, cos sin হয়ে যাচ্ছে, তার মানে cos বাই sin, tan টা cos বাই sin হয়ে যাচ্ছে, যেটাকে আমরা cot থিটা বলতেছি। এবার একটু খেয়াল করো, sin টা যদি cos, দেখো sin সমান আমরা কি জানি, sin সমান আমরা জানি 1 বাই cosec। ওকে, এখন সাইনটা তোমার কি হয়ে যাচ্ছে, সাইনটা cos হয়ে যাচ্ছে, সাইনটা কি হয়ে যাচ্ছে cos, তাহলে cos থিটা সমান কি 1 বাই sec।
তার মানে কোসেকটা কি হয়ে যাচ্ছে, sec হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে কিনা? কারণ দেখো আমরা জানি যে sin থিটা সমান 1 / cosec থিটা, এটা আমরা ভালো করে জানি। আর cos থিটা সমান আমরা জানি 1 / sec থিটা। এখন আমাকে বলো, যদি তোমার সাইন যদি cos হয়ে যায়, সাইন যদি cos সমান কি হবে 1 / sec, তার মানে কোসেকটা sec হয়ে যাচ্ছে, সিম্পল। কোসেকটা কি হয়ে যাচ্ছে, sec কোসেক হয়ে যাবে। এইভাবে মূলত n এর মান বিজোড় হলে sin cos হবে, cos sin হবে, tan cot হবে, cot tan হবে, sec কোসেক হবে, কোসেক sec হবে। এবার আমি একটু তোমাদের অ্যাঙ্গেলের বিষয়টা একটু করে তোমাদের বুঝাই দিচ্ছি। আজকে ত্রিকোণমিতির পুরো বেসিক আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। এরপর আমি একটা অ্যাঙ্গেলের বিষয়গুলো একটু বুঝাই দিচ্ছি, দেখো। যেমন আমরা তো এমনি দ্রুম করে মুখস্থ করে ফেলি যে cos 0 ডিগ্রি মান কত, 1। কেন 1? sin 0 ডিগ্রি মান 0, কেন 0? তারপর আমরা বলতেছি sin 90 ডিগ্রি মান 1, ওকে, কেন 1? cos 90 ডিগ্রি মান 0, কেন 0? এগুলো কেন, এটা তোমাকে বুঝতে হবে। দেখো আমি একটা কাজ করব, মনে করো এটা হলো আমাদের কি, তোমার ঘড়ির কাঁটা। এই ঘড়ির কাঁটাটাকে দেখো, এই ঘড়ির কাঁটাটাকে আমি কি করলাম, ভূমি বরাবর নিয়ে আসলাম। তো এখন কোনটা ভূমি কোনটা অতিভুজ বোঝা যাচ্ছে? আমি অতিভুজটাকে টেনে, মানে এই ঘড়ির কাঁটাটাকে, এই রশ্মিটাকে টেনে আমি ভূমি বরাবর নিয়ে আসলাম। তাহলে আমাকে বলো এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে দেখি, বলো কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 0 ডিগ্রি। তাহলে এখন আমি cos 0 ডিগ্রি মান বের করব, cos 0 ডিগ্রি সমান বের করব অ্যাঙ্গেল কত, cos 0। এবার আসো, cos সমান আমরা কি জানি নরমালি, ভূমি বাই অতিভুজ। এবার আমাকে বলো তো, আমি ধরো ভূমি বাই অতিভুজ লিখলাম, লিখলাম। এখন আমাকে বলো অতিভুজটা কোথায় চলে আসছে, ভূমিতে চলে আসছে না? তা এখন অতিভুজটা কি হয়ে গেল, ভূমি হয়ে গেল না? দেখি বলো, অতিভুজের দৈর্ঘ্য চেঞ্জ হয় না, অতিভুজ ভূমি হয়ে গেছে। তাহলে এখন আমার মানটা কত হয়ে গেছে, 1। এজন্য আমরা cos 0 ডিগ্রি সমান 1 লিখি। অতিভুজটা যখন ভূমিতে সমাপতিত হবে, ভূমি আর অতিভুজ সমান হয়ে যাবে, তখন আমি মানটা 1 পাচ্ছি। কিন্তু এখন তুমি যদি এখান থেকে sin 0 চিন্তা করতে চাও, sin 0 আমি তো আগেই বলছিলাম আমার অক্ষ থেকে আমি কতটুকু উপরে আছি কতটুকু নিচে আছি সেটা সাইন। দেখো এই পয়েন্ট থেকে তোমাকে যদি বলি উচ্চতা কত, তুমি এটার দিকে তাকাই থাকবে। দেখো এই পয়েন্ট থেকে কোনো কি উচ্চতা আছে আমাকে বলো, কোনো হাইট আছে? যেহেতু হাইট না মানে লম্ব না, তার মানে এখানে লম্ব শূন্য। আমরা সাইন সমান কি জানি, লম্ব বাই অতি না? তাই আমাদের এখানে তো লম্বই নাই, তার মানে লম্বটাই তো শূন্য। অতিভুজ থাকলেও কি না থাকলেও কি, তার মানে আমার মানটা কত, 0। এখন আমি ধরো এই যে তোমার এই যে অতিভুজটাকে একদম ধরে টেনে আমি একেবারে কি বরাবর নিয়ে আসলাম, লম্ব বরাবর নিয়ে আসলাম। এখন আমার ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে দেখি বলো, কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি। এখন আমরা যদি এখানে সাইন 90 ডিগ্রি বের করতে চাই, তো সাইন সমান কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, ল বাই অ। এখন আমাকে বলো আমি অতিভুজটাকে যখন লম্ব বরাবর নিয়ে আসলাম, তাহলে লম্ব আর অতিভুজ সমান হয়ে গেল না? তো লম্ব অতিভুজ যদি সমান হয় তখন সাইন 90 ডিগ্রি মান কত হবে, 1 হবে। কিন্তু এখন তুমি যদি cos 90 ডিগ্রি হিসাব করতে যাও, তখন তো তুমি বিপদে পড়বে। কারণ cos 90 ডিগ্রি যে হিসাব করবে, তোমাকে আমি যদি বলি শীর্ষবিন্দুটা কতটুকু ডানে আছে, তুমি ডানে তাকাবে বামে তাকাবে কিছুই পাবে না, কারণ শীর্ষবিন্দু একদম খারাপ ভাবে আছে, সে ডানেও নাই বামেও নাই। তার মানে এই ক্ষেত্রে আমার মানটা কত আসতেছে, 0। আর আমি কোন একটা কাটাকে যখন, এই কাটাটাকে যখন এখান থেকে, এই যে এখান থেকে ঘুরাই এখানে নিয়ে যাব, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরে যাবে, ঠিক আছে, তখন এই +1টা জাস্ট -1 হচ্ছে। এটা এদিকে +1 ছিল, জাস্ট -1 হচ্ছে। জাস্ট ডিরেকশন, মান ঠিক আছে, মান 1 ঠিক আছে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে -1 হচ্ছে। এবার দেখো আমার এই যে অতিভুজটা যখন ভূমিতে চলে আসে, ঠিক আছে, তো এটা কি আর তোমার আর কি বড় হইতে পারবে? কারণ অতিভুজটা ভূমিতে আসলে সে সর্বোচ্চ মানের অধিকারী, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা? কারণ দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, আমি অতিভুজটা এখানে নিলাম, তার মানে আমার ভূমিটা এখানে, ঠিক আছে। তারপর তুমি এটাকে টেনে একটু এদিকে আনলে, তাহলে ভূমিটা কিছুটা বেড়ে গেল। এরকম করতে করতে তুমি যখন এদিকে নিয়ে আসলে, তখন সর্বোচ্চ ভূমিটা তুমি পাচ্ছ, সর্বোচ্চ ভূমিটা তুমি পাচ্ছ, সর্বোচ্চ মানটা তুমি পাচ্ছ। সেজন্য cos থিটার সর্বোচ্চ মান হলো +1, সর্বনিম্ন মান -1। একইভাবে sin থিটার সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। তাহলে এখান থেকে আমরা একটা রেঞ্জ পেয়ে গেলাম, cos থিটার সর্বোচ্চ মান কি,
সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। সাইন থিটার সর্বোচ্চ মান যদি বলি সেম ভাবে +1, সর্বনিম্ন -1। ঠিক আছে, তাহলে আমি cos থিটার সর্বনিম্ন মান কত ডিগ্রির জন্য পাবো? 180 ডিগ্রির জন্য আমরা 180 ডিগ্রির জন্য আমরা কি পাবো? সাইন এই cos থিটার সর্বনিম্ন মানটা পাবো। আর সাইন থিটা আমি 270 ডিগ্রির জন্য আমরা সাইন থিটার সর্বনিম্ন মানটা পাবো। কারণ আমি যখন একটা রশ্মিকে, এই যে একটা রশ্মিকে ধরো এখানে আছে, এখান থেকে ঘুরাই, যখন আমি এই যে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব, তখন সে সর্বোচ্চ নিচে থাকবে, এর থেকে নিচে যাওয়া সম্ভব না। আমি যখন 270 ডিগ্রি ঘুরাই দিব, তখন আমরা সাইনের সর্বনিম্ন মানটা পাবো। তাহলে সাইনের সর্বনিম্ন মান কত? সাইনের সর্বনিম্ন মান হলো -1, সর্বোচ্চ মান হলো +1। -1, এই বুঝা গেছে? এই তো আমরা এই মোটামুটি এই বেসিক দিয়ে কিন্তু আমরা আল্লাহর রহমতে ম্যাথ সবগুলো করে ফেলতে পারবো, আমাদের সমস্যা হবে না আশা করি। আচ্ছা, আচ্ছা দেখো এখানে কয়েকটা ম্যাথ আছে, আমি করে ফেলি। এই যে ঠিক আছে, আমি কয়েকটা করলে তোমরা জিনিসগুলো বুঝে যাবে। দেখো এগুলো হলো মান নির্ণয়ের ম্যাথ। যেমন এখানে দেখো tan - থিটা, তো আমি প্রথমে এটা থিটা ধরে নিব, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিব। এখন দেখো tan মাইনাস কত আছে 23π/6, এটাকে জাস্ট আমি থিটা ধরে নিব, সূক্ষ্মকোণ ধরে নিব। তো tan - থিটা সমান আমরা কি জানি? +tan থিটা, +tan থিটা লিখলাম। দেখো এই অ্যাঙ্গেল গুলোকে ভাঙার সিস্টেমটি একদম সহজ, একদম সহজ। তোমাকে আমি বলি এটা কিভাবে ভাঙবো, আমি তোমাকে বলি। এখানে দেখো উপরে তো একটা পাই আছে, উপরের পাই ডিভাইড বাই নিচের অংশটুকু, উপরের পাই ডিভাইড বাই নিচের অংশটুকু তুমি আলাদা করে ফেলো। এই যে এখানে π/6 থাকতে পারে, π/3 থাকতে পারে, π/2 থাকতে পারে, π/5 থাকতে পারে, π/12 থাকতে পারে, π/10 থাকতে পারে, π/17 থাকতে পারে, যত মানে π/সামথিংটাকে তুমি আলাদা করো। মানে উপরের পাই আর নিচের সংখ্যাটাকে তুমি এক পাশে রাখো, উপরের পাই নিচের সংখ্যাটাকে তুমি এক পাশে রাখো। এবার তুমি এখানে উপরে কি আছে 23, এবার বলো 23-এর কাছাকাছি গুণিতক সংখ্যা কোনটা? দেখি বল, 23-এর কাছাকাছি গুণিতক সংখ্যা কোনটা? 24। সিম্পল। 23-এর কাছাকাছি যদি আমি গুণিতক সংখ্যা বলি, মানে 6-এর গুণিতক যদি হিসাব করি, এখানে দেখো কত আছে, নিচে কত আছে 6, তাহলে 23-এর কাছাকাছি 6-এর গুণিতক সংখ্যা হলো 24। তাহলে আমরা এবার লিখতে পারি, তাহলে 6-এর সাথে কত গুণ করলে 24 হয়? 4। এই যে 4 6 24, দেখো 4 6 24। এখন 24 থেকে কত বিয়োগ করলে 23 হয়? 1 বিয়োগ, তার মানে এখানে তো 1 আছেই, তাহলে আমি জাস্ট একটা মাঝখানে মাইনাস দিয়ে দিব। তাহলে এই দেখো 4 6 24 থেকে 1 গেলে 23। বুঝা গেছে? আমি জিনিসটা আর একটু ক্লিয়ার করে বুঝাই। ধরো আমাদের এটা এরকম আছে, ধরো তোমার এই 29π/3 আছে, কথার কথা। তা আমি কি করলাম, আমি আস্তে করে এই যে π/3 যেটা আছে, এই π/3টাকে এক পাশে নিলাম। এবার এবার দেখো 3-এর কাছাকাছি গুণিতক সংখ্যা কত? 30। তাহলে এই যে লিখবো 3 10 30, 3 10 30। তো 30 থেকে কত বিয়োগ গেল? 29, 1 বিয়োগ করলে তাহলে এখানে মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, এখন ধরো আমি এখানে একটা কাজ করলাম, আমি দিয়ে দিলাম এই ধরো আমি tan 33π/6 দিয়ে দিলাম, কথার কথা। ঠিক আছে, তো আমি লিখলাম এখানে tan, তো এখানে π/6টাকে আলাদা করলাম, এই যে π/6টাকে আলাদা করলাম, এই যে π/6টাকে। এবার দেখো 6-এর 33-এর কাছাকাছি গুণিতক সংখ্যা কি? 5 6 30। দেখো 5 6 30, তারপরে হয়তো 6 6 36। এখন দেখো তুমি 36 নিবে না 30 নিবে, একটা নিলেই হলো। তুমি 5 6 30 দিয়েও করতে পারবে, 6 6 36 দিয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো আমি 5 6 30 দিয়ে, ধরো আমি 5 6 30 লিখলাম। দেখো 5 6 30। এখন কত যোগ করতে হবে? আমাকে 3 যোগ করতে হবে। তাহলে আমি প্লাস দিয়ে এখানে 3 পাই দিব, কথার কথা আর কি। এই যে আমি এই যে প্লাস দিয়ে 3 পাই দিব, তাহলে 5 6 30 আর 3 33। এভাবে আমরা অ্যাঙ্গেল গুলোকে বিশ্লেষণ করব, কথা বোঝা গেছে কিনা? এভাবে আমাকে অ্যাঙ্গেল গুলোকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমরা একটু হিসাব করে ফেলি। এবার আমরা এটাকে কি আকারে সাজাবো? সবসময় অ্যাঙ্গেলটাকে আমরা এভাবে সাজাবো, n × π/2 ± থিটা আকারে সাজাবো। ঠিক আছে, তো আমরা করি তাহলে tan × দেখো π/2, প্রথমে একটা π/2 লেখো। কত লিখলাম? π/2। দেখো সহজ ভাষায় বলি, একদম সহজ ভাষায় তোমাদের বলে দিচ্ছি, একদম সিম্পল। 4-এর দ্বিগুণ কত বলো? 4-এর দ্বিগুণ কত? এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ লিখবে, যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ। 4 থাকলে 4 দুগুণ, 5 থাকলে 5 দুগুণ, 6 থাকলে 6 দুগুণ, 7 থাকলে 7 দুগুণ 14, 8 থাকলে 8 দুগুণ 16।
যে থাকবে তার ডাবল লিখবে, তারপর একটা 5/2 লিখে দিবে, শেষ। ঠিক আছে, যেমন আমি তোমাকে বলি, ধরো আমাদের এখানে tan আছে কত 7 পাই, ধরো মাইনাস π/6 আসতেছে এরকম। এখানে কত আছে 7, তাহলে 7 এর ডাবল কত বলো, 7 এর ডাবল কত 14, তাহলে 14 × π/2, সিম্পল। ঠিক আছে, তোমার ধরো এখানে কত আছে 4 পাই মাইনাস π/4, এখানে কত 4, তাহলে 4 এর ডাবল কত বলো 8, তাহলে 8 × π/2। ঠিক আছে, তার মানে সংখ্যা যেটা থাকবে তার ডাবল, সংখ্যা যেটা থাকবে তার ডাবল। এবার দেখো এটা কোন চতুর্ভাগে পড়ছে, কোন চতুর্ভাগে পড়ছে, দেখো 10 এর আগে কি মাইনাস আছে, মানে এই সংখ্যার আগে কি প্লাস না মাইনাস আছে, প্লাস আছে। প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, আর মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্লাসই থাকবে। দেখো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরি 8 সমকোণ। দেখো আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম তোমার মাইনাস থিটা হলে চতুর্ভাগ অতিক্রম করতে পারে না, তার মানে 8 সমকোণ মাইনাস থিটা মানে 8 সমকোণ যেটা আছে, এই 8 সমকোণ অতিক্রম করতে পারবে না। সে মাইনাস থিটা মানে রিভার্স হয়েছে আবার ওই 8 সমকোণ ওই চতুর্ভাগে অবস্থান করবে। ঠিক আছে, তার মানে মাইনাস থিটা হলে চতুর্ভাগ অতিক্রম করতে পারে না, প্লাস থিটা হলে চতুর্ভাগ অতিক্রম করতে পারে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে আমি এখান থেকে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এই যে 4 এই 8, ঠিক আছে 4 8 8 সমকোণ মাইনাস থিটা, তার মানে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, চতুর্থ চতুর্ভাগে। এবার আমাকে বলো চতুর্থ চতুর্ভাগে ট্যান পজিটিভ নাকি নেগেটিভ। আমরা ভালো করে জানি চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র কস আর সেকটাই পজিটিভ, বাকি সবকিছু নেগেটিভ। তার মানে আমরা শুরুতে এখানে একটা মাইনাস ট্যান আনবো, মাইনাস ট্যান, তারপর আমরা অ্যাঙ্গেলটুকু লিখবো π/6। এখানে সবাই যে ভুলটা করে, এখানে মাইনাস দেখে কনফিউশন হয়ে যায়, অনেকে -5/6 লিখে দেয়। দেখো বাবা রে বাবা, মাইনাস প্লাস দ্বারা আমরা বুঝবো যে চতুর্ভাগ অতিক্রম করবে কি করবে না, সেটাই আমরা মূলত দেখবো অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়তেছে, ওই অনুযায়ী আমরা পাশে চিহ্ন বসাবো। আর অ্যাঙ্গেল প্লাস থাকুক আর মাইনাস থাকুক, আমরা অ্যাঙ্গেলটুকুই বসাবো। এখন দেখো π/6 মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে কিনা, তার tan 30 ডিগ্রি মান কত 1/√3 -1/√3। ঠিক আছে, আমি আরো কয়েকটা করা জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, কয়েকটা করালে দেখবে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে মশা বসতে হবে, যা আরো কয়েকটা করালে দেখবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এবার দেখো কি আছে, কোসেক 19 π/3। দেখো সেম ভাবে কিভাবে করতেছি, দেখো কিভাবে করতেছি, দেখো এই কোসেক, এই যে π/3 যেটা আছে, π/3 কে আমি এক পাশে নিয়ে গেলাম, এই π/3। এবার 3 এর গুণিতক, দেখো 19 এর কাছাকাছি 3 এর গুণিতক কোনটা, 3 6 18। এক কথা তোমাকে 3 এর নামতা মানে এক কথা নামতা ভাবতে হবে এগুলো করতে গেলে। তাহলে 3 এর 19 এর কাছাকাছি 3 এর গুণিতক কি 18। তাহলে আমি এই যে 3 এর সাথে কত গুণ করলে 18 হয় 6, তাহলে 3 6 18, এই যে 3 6 18, তার সাথে এক যোগ করলে 19। ঠিক আছে, তো এবার দেখো কোসেক 6 থাকলে কি 6 2 12, 12 × π/2 প্লাস π/3। দেখো এখন আমাদের এখানে যদি 12 সংখ্যাগুলো একটু বেশি থাকে, আমি এত এত কিছু প্যারা নিব না। দেখো তোমাদেরকে একটা কথা বলি, যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে চতুর্থ চতুর্ভাগে সবসময় 4 এর গুণিতক এসে পড়ে। যখন কোন একটা অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তখন গুণিতক সংখ্যাগুলা 4 এর গুণিতক, সবসময় 4 এর গুণিতক, সবসময় 4 এর গুণিতক হিসাব করবে। 4 এর গুণিতক সংখ্যা সবসময় চতুর্থ চতুর্ভাগে আসবে। কিভাবে দেখো, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে প্রত্যেকটা গুণিতক সংখ্যা, প্রত্যেকটা 4 এর গুণিতক কোথায় আসবে, চতুর্থ চতুর্ভাগে আসবে, যখন আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। আর যখন আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো তখন 4 এর গুণিতকটা সবসময় প্রথম চতুর্ভাগে আসবে। ঠিক আছে, তার মানে 4 8 12 16 20 24 28 32 33 40 44 48, এভাবে তোমার প্রথম চতুর্ভাগে আসবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে সবসময় চতুর্থ চতুর্ভাগে আসবে। যেমন ধরো আমি একটা বড় মানের সংখ্যা দিব, একটা বড় মানের সংখ্যা দিব, ধরো আমি এখানে দিলাম সাইন দিলাম, ধরো আমি 62 দিলাম, 62 পাই, ও বাবা 62 π/2 প্লাস মানে ধরো আমি ধরো যে কোনো কিছু একটা দিছি, আচ্ছা ধরো আমি প্লাস π/3 দিলাম 62। তাহলে আমাকে বলো, আমাকে একটু তোমরা বলো এখানে 62-র কাছাকাছি গুণিতক সংখ্যা কোনটা বলো, 62-র আগের গুণিতক সংখ্যা কোনটা 60, 62-র আগের 4 এর গুণিতক সংখ্যা কোনটা 60, কারণ 4 15 60, তার মানে 60 সমকোণ এখানে আসবে, এই যে 4 নম্বর আসবে। কথা বলতে 62-র আগের 4 এর গুণিতক সংখ্যা হলো 60,
আগেরটা নিব সবসময়। তাহলে আগের এই 60, এই দেখো 60, এখান থেকে হিসাব করে 60, 61, 62 প্লাস থিটা। তার মানে এটা কোন চতুর্ভাগে বসছে? তৃতীয় চতুর্ভাগে বসছে। ধরো আমি তোমাকে দিলাম এখানে, ধরো এইভাবে দিলাম sin 85 ইন্টু 5/2 মাইনাস 5/6। আমাকে বলো 85-র আগের 4-এর গুণিতক সংখ্যা কোনটা? 84। তার মানে এটা কোথায় পড়বে? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগ থেকে মাইনাস থিটা, তার মানে এটা চতুর্ভাগ অতিক্রম না করতে পেরে চতুর্থ চতুর্ভাগে পড়ে যাবে। তখন সাইনটা এখানে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেছে কিনা? এজন্য আমার যতবার আমি সবসময় 4-এর গুণিতকটা হিসাব করব। এখন আমাদের এটা দেখো সিম্পল 12 সমকোণ। 12 সমকোণ এই যে 12টা এখানে, 12 সমকোণ এখানে, এখানে 12 সমকোণ এখানে। তো প্লাস থিটা হলো চতুর্ভাগ অতিক্রম করে চলে যাবে। তার মানে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এরকম কোসেক π/3। এবার আসো π/3 মানে 60, আর কোসেক 60 ডিগ্রি মান আমরা কি জানি? 2/√3। ঠিক আছে? ঠিক আছে কিনা? অ্যাঙ্গেল গুলো তো সবাই বের করতে জানো। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটর দিলে ডিরেক্ট চলে আসবে। কোসেক 60 ডিগ্রি মান কত? 2/√3। ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি সেক। দেখো সেক মাইনাস থিটা সমান আমরা কি জানি বলো? সেক মাইনাস থিটা সমান আমরা কি জানি? সেক মাইনাস থিটা সমান আমরা জানি প্লাস থিটা। কিছুক্ষণ আগে করাইছে তোমাদের। ঠিক আছে কিনা? হ্যাঁ, দেখো বাবারে বাবা, এটাতে আমাদের কোনো কাজ নাই। এখানে অটোমেটিক আমার জিনিসটা 5/2 বসেই আছে। তার মানে তুমি প্লাস থিটা দিও সমস্যা নেই, মাইনাস থিটা দিও সমস্যা নেই, তুমি +0 লিখতে পারো, -0 লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমার 25 সমকোণ এক কথায়। দেখো এই যে π/2, তার মানে এটা 90 ডিগ্রি, তার মানে এটাকে আলাদা করার কোনো প্রয়োজন নেই। 25 সমকোণ +0। ঠিক আছে, আচ্ছা 25 সমকোণ, তাহলে এটা কোথায় পড়বে? দেখো 25-এর দেখো 25-এর আগের 4-এর গুণিতক কোনটা? 25-এর আগের 4-এর গুণিতক কোনটা দেখি বলো? 25-এর আগের 4 24, তাহলে এই যে 24 সমকোণ। এখন বলো এই 24 সমকোণে আছে জিনিসটা। এখন আমাকে বলো তো এই 24-এর পরে কি? দেখো 24 তো, তারপর আসতেছে 25, 24, এই দেখো 4 × 24, 24-এর 25, 25 সমকোণ +0 হলো কি -0 হলো কি? আমার জিনিসটা এই প্রথম চতুর্ভাগে আটকে পড়ছে। তার মানে প্রথম চতুর্ভাগে আমরা জানি অল পজিটিভ, তার মানে আমি এখানে যেটা পাচ্ছি sec 0 ডিগ্রি পাচ্ছি। জাস্ট sec 0 ডিগ্রি পাচ্ছি। আর sec 0 ডিগ্রি মান কত? sec 0 ডিগ্রি মান হলো 1, কারণ sec সমান আমরা জানি 1/cos 0, cos 0 মান 1, তার মানে sec 0 মান কত হবে? 1 হবে। ঠিক আছে, বুঝা গেছে? এভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু মানগুলো নির্ণয় করে ফেলতে পারি। ঠিক আছে, ঠিক আছে। এই দুইটা তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো। এইচডব্লিউ এগুলো করে ফেলবে, করে দেখি আমার কমেন্ট সেকশনে তোমরা এগুলো করে আমাকে দেখাও। নিজে নিজে করবে, দরকার হলে ভুল হোক, নিজে নিজে ট্রাই করে দেখবে পারবে কিনা। ঠিক আছে, তারপর আমার কমেন্টে এই দুইটা ম্যাথ করে তোমরা দেখাও। ঠিক আছে কিনা? ওকে, এই দুইটা এইচডব্লিউ থাকলো তোমাদের জন্য, এইচডব্লিউ থাকলো। এরপর আমরা বিভিন্ন প্রমাণ করব। এই মূলত এই জায়গাটাতে যে ছেলে মেয়েদের সমস্যা হয় এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো cos 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 0, দেখো যখন দেখবে প্রমাণে 0 বলবে, cos cos থাকুক sin sin থাকুক, মেইন কথা হলো কি তোমার cos cos থাকলে কি এখানে তোমাকে এখানে যে কাজটা করতে হবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সবসময় আমরা উপরের দিকে তাকাবো। ছোট মানে ছোট মানগুলোকে দেখো উপরের দিকে তাকাবো, যেগুলো ছোট তাদেরকে রেখে দিব, আর বড়গুলোকে ভেঙে ছোটদের মতো মিলানোর চেষ্টা করো। তার মানে একটু তুমি যদি চিন্তা করো, দেখো নিচে সব দর আছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তাহলে আমরা একটু উপরের দিকে তাকাবো। দেখো উপরে 17, 13, 9 পাই, এখানে সব থেকে ছোট সদস্য হলো পাই। তার মানে এটাকে আমার ভেঙে আর কোনো কিছু করার নাই। তার মানে আমরা এগুলোকে ভাঙতে হবে, এগুলোকে ভাঙতে হবে। ভেঙে আমরা কি করব? ছোট জনের সাথে মিলাবো, ভেঙে আমরা ছোট জনের সাথে মিলাবো। এটাই কাজ, মিলানো কাজ। অ্যাঙ্গেল হলো মিলানোই কাজ। তার মানে তোমার এখানে 4-5টা অনেক অ্যাঙ্গেল থাকবে, তুমি টার্গেট থাকবে যেগুলো বড় সেগুলোকে তুমি ভেঙে ছোটর সাথে মিলাও। এখন ধরো তোমাকে আমি একটা কথা বলি, তুমি ধরো 5/13 এটা মিলাতে যাচ্ছ, ধরো কথার কথা এটা মিলাতে গিয়ে তুমি ধরো কোন একটা সংখ্যা ধরো 19π/6 এই সংখ্যাটাকে ধরো কোনোভাবে ভাঙছো, ভাঙার পরে এটা তখন এরকম টাইপের হয়ে গেছে। ধরো কথার কথা 3π/6 বা তোমার আচ্ছা 3π না, ধরো 4π/6 এই টাইপের কিছু হয়ে গেছে একটা। ঠিক আছে, এখন এটা ছোট হয়ে গেল না? এখন তুমি কি করবে? এই বড়টাকে আবার ভাঙো। তার মানে তুমি একটা বড় জিনিসকে ভেঙে যেটাকে তুমি রেখে দিছো, ছোট ভেবে যেটাকে রেখে দিছো, এখন তুমি ওটা ভাঙতে গিয়ে দেখছো এর থেকে ছোট হয়ে গেছে। তাহলে এখন ওটাকে আবার ভাঙো, এটা এখন বড় হয়ে গেছে। তার মানে তুমি সবসময় এই কাজগুলো করার পর যে বড় থাকবে
তাকে তোমাকে বারবার ভাঙতে হবে এবং তোমাকে অ্যাঙ্গেলগুলো মিলাতে হবে। ঠিক আছে, আমরা একটু করে দেখি। দেখো প্রথমে আসো, করার নিয়ম তো তোমাদেরকে শিখাইছি আমি, এই এতক্ষণ তো এগুলো নিয়ে কাজ করছি। তাহলে এবার আসো কস, এই যে π/12, তাহলে π/12 10, π/10 কে এক পাশে নিয়ে আসবো। এই যে দেখো আমি দেখাচ্ছি 17 π/, কত 10 না, এই যে π/10 কে আমি এক পাশে নিয়ে আসছি, এক পাশে নিয়ে আসছি, এক পাশে নিয়ে আসছি। এবার দেখো π/10। তো এবার বলো 10-এর গুণিতক সংখ্যা, দেখো 17-এর কাছাকাছি 10-এর গুণিতক সংখ্যা কত? 20, 10 দুগুণা 20, 30 হলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 10 দুগুণা 20। তাহলে আমি যে কাজটা করব, এখানে আমি কত আনবো, 10-এর সাথে কত গুণ করবো, 2। এই যে 10 দুগুণা 20। এবার আসো, এই 20 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করতে হবে। তাহলে আমি কি লিখবো, মাইনাস, এই যে 3, -3, 3 বিয়োগ করলাম। ওকে, এবার দেখো cos, সেম ভাবে এই দেখো π/, এই যে π/10, π/10, এই যে π/10টাকে আলাদা করছে। সবসময় আমি আবারও বলি, উপরের পাই আর নিচের সংখ্যা এটাকে আলাদা করে ফেলো। ঠিক আছে, এই যে π/10। এবার 10 এর গুণিত দেখো, 10 এর গুণিতক 13-র কাছাকাছি 10 এর গুণিতক 10 নিজেই। তার মানে আমি এখানে 1 লিখলে হচ্ছে 10 1 কে 10, 10 1 কে 10, 10 1 কে 10। এখন দেখি বলো 10 1 কে 10 এর সাথে আমরা কত যোগ করব, বলো 3 যোগ করব, তাহলে প্লাস। মিলে গেছে, মিলে গেলেই তো খুশি। তুমি শুধু মিলাবে না, ধর এটা মিলে নাই, 7 আসছে, আবার ভাঙ, আবার ভাঙতে হবে, মিলতে হবে, ছোটর সাথে মিলাইতে হবে। এবার আসো এরপর একটা আসো cos, এই আমি আবার এই যে π/10, এই π/10টাকে আমরা এক পাশে নিয়ে আসছি, আনলাম। দেখি বলো তো 9-এর কাছাকাছি 10-এর গুণিতক 10 নিজে, তার মানে দেখো 10 1 কে 10, 10 1 কে 10, এই যে 10 1 কে 10, 1 পাই আর কি, 10 1 কে 10। এবার বলো 10 থেকে কত গেলে 9 হয়, না 1 গেলে, তার -1, এখানে তো অটোমেটিক 1 আছে, তাহলে মাইনাস লিখলে হয়ে যাচ্ছে। বাস, এটা কার সাথে মিললো, পরেরটার সাথে মিললো। ধরো এর সাথে মিলে না, এখানে কোন একটা সংখ্যা 6 7 এরকম কিছু চলে যাবে, তাহলে আবার এটাকে ভাঙতে হবে, যতক্ষণ না মিলবে ততক্ষণ ভাঙতে হবে। এবার আমরা কোয়ার্টার হিসাব করে ফেলবো, চতুর্ভাগ হিসাব করে ফেলবো, করো। দেখো 2 পাই, একটু ভেঙে লিখি, 2 2 দুগুণা কত, 4, 4 × π/2। ঠিক আছে, এগুলো তো তোমাদের শেখানো হয়েছে রে পাগলা। ঠিক আছে, 1 পাই, একের ডাবল কত, 2, তাহলে 2 × π/2। এগুলো না করলেও চলবে, এগুলো না করলেও চলবে, ঠিক আছে, করলে বেটার আর কি। 1 পাই মানে 2 × π/2, এটা না করলেও চলবে, তুমি ডিরেক্ট করে দিলে হবে। ঠিক আছে, আমি বোঝার জন্য এগুলো করে দিচ্ছি আর কি। দেখো 4 সমকোণ -θ, দেখো 4 সমকোণ -θ, এই যে 4 সমকোণ -θ, তার মানে চতুর্থ চতুর্ভাগে পড়বে। বলো চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তার মানে এই যে cos 3π/10, ভুল হয়ে মাইনাস টানে সেগুলো দিব না, প্লাস মানে যা পড়বে সব সামনে পড়বে, এখানে কোনো মাইনাসের হিসাব নাই। এবার আসো 2 সমকোণ +θ, দেখো 2 সমকোণ, এই 2 সমকোণ +θ কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তাহলে এই যে -cos 3π/10। ওকে, 2 সমকোণ -θ, দেখো 2 সমকোণ, এই যে 2 সমকোণ -θ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি cos নেগেটিভ, sin cosec পজিটিভ, তাহলে আমাদের এখানে কি হবে, -cos π/10 প্লাস cos π/10। তাহলে এখন দেখো আমাদের কি কাটাকাটি যাচ্ছে, সব যাচ্ছে, লিমাতি চিপাতু মাহাতাস্তহানাতা বাংলাদেশ 2 0 ফাস ফা 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 হয়ে গেলাম, आंसर কত, 0। ঠিক আছে, বুঝা গেছে, বুঝা গেছে, বুঝা গেছে, বুঝা গেছে, বুঝা গেছে। এই टन 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 तारा चलती है कानों से बारा आग लगा से तूने मारा हे हे। এই দেখো टन 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 সেটটা 10। আচ্ছা 10 10 10, দেখো চারটা 10 এর গুণফল তোমাকে এক প্রমাণ করতে বলছে। ঠিক আছে, চারটা 10 এর গুণফল এক প্রমাণ করতে বলছে। এটা কিভাবে প্রমাণ করতে পারি? ঠিক আছে, দেখো তোমাদেরকে একটা সহজ ভাষায় বলি। ধরো আমি এখানে tan θ লিখলাম, ইনটু tan θ লিখলাম, ইনটু tan θ লিখলাম, ইনটু tan θ লিখলাম, চারটা tan θ, এটা সমান আমি এক প্রমাণ করতে বললাম, ধরো কথার কথা। এখন আমি যদি কোনোভাবে দুইটা ট্যানকে, চারটার মধ্যে দুইটা ট্যানকে যদি কট বানাইতে পারি, তাহলে কি হয় দেখি তো। ধরো আমি tan θ লিখলাম, ইনটু tan θ লিখলাম, আর এই দুইটাকে কট বানাই দিলাম, cot θ cot θ। তাহলে সুবিধাটা কি হবে? দেখো সুবিধাটা হবে, আমি যখন কোনো দুইটা ট্যানকে কট বানাই দিব,
তখন দেখো তো এই কট সমান আমরা কি লিখবো 1/tan থিটা, এই কট সমান আমরা কি লিখবো 1/tan থিটা। তো এই ট্যান ট্যান কাটাকাটি কি কি হবে 1। সেজন্য দেখবে টেনের মাঝখানে বা কটের মাঝখানে এরকম যদি গুণ থাকে, হ্যাঁ গুণ থাকে, যদি চারোটায় টেন থাকে তুমি দুইটা টেনকে কট বানাও, যদি চারোটায় কট থাকে তাহলে দুইটা কটকে টেন বানাও। আর ধরো পাঁচটা থাকলে দেখবে এর মধ্যে একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি হবে। যদি ধরো টেন পাঁচটা দিয়ে দিচ্ছে তোমাকে, তাহলে এর মধ্যে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আর টেন 45 ডিগ্রি মান কত 1, একটা চলে যাবে। ঠিক আছে কিনা, বোঝা গেছে? বোঝা গেছে কিনা? আর আমাকে এমনি মানি না করতে বলে আমি নর্মালি নিয়মে করে ফেলবো, হয়ে যাবে। দেখো তাহলে আমরা একটু করি। তাহলে এখন কথা হলো কোন দুইটা ট্যানকে কট বানাবো। ঠিক আছে, বিড়ালের গলায় ঘন্টা পরাবে কি, এখন কথা হলো আমি দুইটা ট্যানকে তো কট বানাবো। ঠিক আছে মানলাম, হ্যাঁ মানলাম। কোন দুইটাকে বানাবো? যে দুইটা বড়, সবসময় বড়কে ভাঙবে। ছোট, আমি ছোট আমাকে মেরো না, আমি ছোট আমাকে মেরো না। ঠিক আছে, আমি বড়কে ভাঙবো। ওকে, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। আচ্ছা দেখো, এখন আমরা কি করলাম, এখানের মধ্যে এই যে দুইজন ছোট, আমরা ছোট আমাকে মেরো না, এই দুইটাকে ভাঙো, 5 আর 1 কে রেখে দাও, 7 আর 11 কে ভাঙো। এগুলো ভাঙার পর যদি যদি এদের থেকে ছোট হয়ে যায় 5কে আবার ভাঙ। ঠিক আছে, আমরা একটা কাজ করব। দেখো এখন এখানে আমি টেনটাকে, ঠিক এই টেনটাকে নিয়ে কোনো কাজ নাই, 10 π/12 রেখে দিলাম। ওকে, এটাকেও রেখে দিলাম। ওকে, এখন কথা হলো রে পাগলা, তুমি যে টেনকে কট বানাবে, টেনকে কেমনে কট বানাবে? সিম্পল। দেখো আমরা কি জানি, এন এর মান যদি বিজোড় হয়ে যায় তখন প্লাস মাইনাস থিটা। দেখো এন এর মান যখন বিজোড় হয় তখন সাইন কস, কস সাইন টেন কট, কট টেন সেক কোসেক, কোসেক সেক। ঠিক কিনা? এন এর মান বিজোড় করতে পারলে তো আমি সাইন কে কস, কস কে সাইন, টেন কে কট, কট কে টেন এগুলো বানাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হলো এন এর মান বিজোড় করা। আমি দরকার তোমাদেরকে আলাদাভাবে জিনিসটা ভেঙে দেখাচ্ছি। এই যে 7/12 কে ধরো আমি আলাদা করে ফেললাম, এটাকে আমি ভাঙবো। ঠিক আছে, তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটার মধ্যে এন এর মান বিজোড় সংখ্যা আনতে চাই, সিম্পল, শুরুতে আমি পাই না এনে একটা π/2 নিয়ে আসবো, শুরুতে একটা π/2 নিয়ে আসবো। ঠিক আছে, তা এরপরে রাখবে কি, দেখেন কি আছে π/12, কত আছে π/12। তবে একটা কথা বলে রাখি, দেখো এখানে π/2 আছে, এখানে π/12 আছে। ঠিক আছে, π/2 π/12। এখন ধরো তোমার মানটা এরকম আছে, কথার কথা, ধরো এখানে π/14 আছে, কত আছে 14 আছে। এখন তুমি π/2 নিলে, ঠিক আছে, π/2 নিলে। ঠিক আছে, এখন এটাকে তুমি চাইলে, দেখো এটাকে তুমি চাইলে কিন্তু π/7ও বানাতে পারবে, কারণ 7 আর 2 এর লসাগু 14, তার মানে তোমার লসাগু 14 আসতে হবে, তোমার লসাগুটা 14 আসতে হবে। এটা ডিপেন্ড করতেছে তোমার অ্যাঙ্গেল কি π/7 না তোমার অ্যাঙ্গেল π/14। মূলত অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে তুমি কি এটাকে π/7 লিখ করবে না π/14 করবে। কারণ দেখো 2 আর 14 যদি লসাগু করি তাহলে দেখো 2 কে 2, 7 × 14, 2 14 লসাগু তোমার 14 আসবে, 2 আর 7 এর লসাগু কিন্তু 14 আসবে। এখন আমি এটাকে π/7 করব না π/14 করবে, সেটা ডিপেন্ড করবে তোমার অ্যাঙ্গেলটা কি π/7 এ আছে, যে ছোট অ্যাঙ্গেল গুলোকে তুমি রেখে দিয়েছো ওই অ্যাঙ্গেল গুলো কি π/7 আছে, না ওই অ্যাঙ্গেল গুলো তোমার কততে আছে, তোমার 14তে আছে, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে ভাঙতে হবে। এখন কথা হলো এখানে আমরা 2 আর 12, দেখো 2 আর 6 তো নিতে পারি, কিন্তু পাগলা 2 আর 6 এর লসাগু তো আর 12 হবে না, তা আমার এখানে 12ই আনতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তা আমি কি করলাম, তার মানে আমি যখন অ্যাঙ্গেল মানে এন এর মান বিজোড় আনতে চাইবো, যখন আমি এন এর মান বিজোড় আনবো তখন শুরুতে জাস্ট একটা π/2 আনবো। ঠিক আছে, শুরুতে কি আনবো π/2, তারপর এখানে কি আনলাম π/12, এই যে π/12, এই বাস। এবার আমি একটু কাজ করবো। দেখো 12 আর 2 এর লসাগু কত বলো, 12 আর 2 এর লসাগু হলো 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত 6, তার মানে 6 পাই। আর 12 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 1, তার মানে 1 পাই। এবার দেখো তো আমাদের উপরের সংখ্যাটা কত আছে 7। এবার তুমি নিজেই বলো এখানে কত যোগ করলে 7 হবে, প্লাস। ঠিক আছে, এখানে আমি প্লাস করলে 7 হবে। ঠিক আছে, যদি এখানে 5 থাকতো আমি মাইনাস করতাম। আগে দেখো এখানে কি আছে 7, তার মানে এখানে কি করতে হবে, প্লাস করতে হবে। এখন ধরো তোমার কোনো কারণে এখানে 13 পাই 14 পাই কিছু আছে, তাহলে প্লাস দিয়ে তোমাকে ওইটা যোগ করতে হবে।
ঠিক আছে? তো এটার উপর ডিপেন্ড করে তোমাকে কাজ করতে হবে। তাহলে এখন আমি কি করব, এই যে আমি এখানে tan যেটা লিখলাম, এই যে tan লিখলাম, একটা π/2 আনলাম, তারপর এখানে লসাগু করার জন্য আমি π/12 আনলাম, ওই π/12টাকে এক পাশে নিলাম, এই যে π/12। এখন আমি এখানে লসাগু করে দেখলাম আমাদের মাঝখানে কত লাগতেছে, প্লাস লাগতেছে, তা প্লাস দিলাম। এবার দেখো সেম ভাবে উপরেরটা করব, দেখো এই এটাও করব। 11 π/, কত আছে 12 আছে, এগুলো দরকার আমি একটু রাফে করব। এই যে 11 π/12, তার আমি শুরুতে একটা π/2 নিব, এই যে π/2 নিলাম, তারপর একটা π/12 নিলাম। ওকে, এবার 12 আর 2 লসাগু কত, দেখো 12 আর 2 লসাগু কত 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত 6, তাহলে 6 পাই। 12 কে 12 দিয়ে ভাগ করলে 1, তার মানে শুধুমাত্র পাই। এখন আমাকে 6 এর সাথে কত যোগ করতে হবে, কত যোগ করলে আমার 11 হবে, দেখো 6 এর সাথে কত যোগ করলে 11 হবে 5, তার মানে তোমাকে এখানে 5 পাই যোগ করতে হবে, তোমাকে 5 পাই যোগ করতে হবে। তাহলে আমি এটাকে লিখবো এভাবে, 10 ইনটু π/12 প্লাস 5 π/12। ঠিক আছে, ঠিক আছে কিনা? এবার 10 π/12 10 5 π/12, 90 ডিগ্রি প্লাস থিটা, দেখো 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা মানে এটা কোন চতুর্ভাগে পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ, তার মানে এটা হবে মাইনাস কট, ট্যানটা কট হবে। কেন কট হবে, কারণ এখানে n এর মান কি বিজোড়, আর tan দ্বিতীয় চতুর্ভাগে কি কটের হিসাব না, আমার মূল অনুপাত কি tan, এটা অনুযায়ী চেঞ্জ হবে যায়। আমার এই tan দ্বিতীয় চতুর্ভাগে কি বলো, ট্যানটা দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ, সেজন্য এখানে মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস কট π/12। এটা কেন বলতেছি জানো, আমি তোমাকে একটা জিনিস বুঝাই। ধরো আমার সাইন π/2 প্লাস π/12 এরকম আসছে, তুমি প্রথমে এটা কস লিখে ফেললে, হ্যাঁ, তারপর π/12 লিখলে, তারপর দ্বিতীয় চতুর্ভাগে হিসাব করলে কস দিয়ে। এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগে কস কি নেগেটিভ, এখন তুমি নেগেটিভ দিয়ে দিলে, কিন্তু রে বাবা তোমাদের মেইন অনুপাতটা কি সাইন, মেইন অনুপাত অনুযায়ী তোমার প্লাস মাইনাস আসবে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ, তো সেই সাইনের চিহ্নটা পড়বে, পজিটিভ নয়, যেটা পরিবর্তন এসে তার চিহ্ন পড়বে না। ঠিক আছে, যাকে তুমি পরিবর্তন করছো তার চিহ্নটা পড়বে। ঠিক আছে, এটা মাথা রাখবে। এখন তো ট্যান কস দুইজন সেম হয়ে গেছে, এজন্য আমাদের কোনো সমস্যা নাই। সাইন কসের ক্ষেত্রে অনেকে কনফিউশন হয়ে যায়। এবার দেখো ট্যান এখানে সেম, তাহলে এখন দেখো ট্যান এখানে সেম মাইনাস কট 5 π/12। দেখো এখানে মিলে গেছে, এই কারণে এদেরকে আর ভাঙা হয় নাই, না মিললে আমি আবার ভাঙতাম। মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস, কট কে লেখা যায় কি 1/10 5 π/12 ইনটু 1 বাই, কট কে লেখা যায় কি 1/10 5 π/12। Ece mati mati sumala atas uang cuma aja ngalah cungalaka 1 हो गया रे, বুঝা গিয়েছে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम ना तुमसे मिलकर तमन्ना है, प्यार का इरादा है और के बड़ा हो जानम, जो कभी हम मिले कि जमाना इस हुआ प्यार है मेरे यार দেখো সাইন স্কয়ার থাকলে একটা সুবিধা কি জানো, কোন চতুর্ভাগে পড়ছে সেটা হিসাব করার দরকার নাই। স্কয়ার থাকলে কোন চতুর্ভাগে পড়ছে সেটা হিসাব করার দরকার নাই, কারণ যে চতুর্ভাগে এই পড়ুক আমার প্লাসটা থাকলে স্কয়ার হয়ে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের মেইন কাজ কি করতে হবে, দেখো তোমাকে দুই প্রমাণ করতে বলছে। এবার আমি তোমাদেরকে কথা বলি, যদি সাইন স্কয়ার থাকে বা কস স্কয়ার থাকে, তাহলে তুমি একটা কাজ করবে, জাস্ট দুইটা সাইনকে কস বানাবে, এটাই। যদি চারটা সাইন স্কয়ার থাকে, মানে স্কয়ারের ক্ষেত্রে যদি স্কয়ার থাকে, কারণ স্কয়ার থাকলে তো আমরা সাইন থাকলে আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি 1। তার মানে যদি তোমার চারটা সাইন স্কয়ার থাকে বা চারটা কস স্কয়ার থাকে, তোমার কাজ হবে চারটা সাইন স্কয়ার থাকলে দুইটাকে অন্তত কস বানানো, চারটা কস স্কয়ার থাকলে দুইটাকে অন্তত সাইন বানানো, কারণ তুমি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার আনতে পারলে তো 1 লিখতে পারবে। কথা বোঝা গেছে? সেজন্য স্কয়ার থাকলে তোমার টার্গেট থাকবে চারটা সাইন থাকলে তুমি কি করবে, চারটা সাইন থাকলে দুইটাকে কস বানাবে, চারটা কস থাকলে দুইটাকে সাইন বানাবে। ঠিক আছে, এখন কাদেরকে বানাবো, ওই সেম নিয়ম।
যারা যারা ছোট, এই দেখো একটু খেয়াল করে দেখো, এদেরকে আমি কিছু করবো না। দেখো এই দেখো π/7, একটু খেয়াল করে দেখো বাবারা, দেখো বাবারা দেখো, এটা হলো π/7, এটা দেখো 8π/7, দেখো এটা 7 আগে নিচের দিকে তাকাও, নিচেরটা হিসাব করো। এদেরকে আমি কিছু করবো না আপাতত, আমাকে যা করতে হবে এগুলো। প্রথমটাকে তো ভাঙায় যাবেই না 1π, আমি ভাঙবো এই তিনটাকে। তবে আমি এখানে মূলত সাইন চেঞ্জ করবো কোন দুটাকে, এই দুটাকে চেঞ্জ করবো। কারণ দেখো তুমি দেখো 7কে ভেঙে তুমি 14 পাবে না, 14কে ভেঙে তুমি 7 পাবে। ঠিক, তুমি 7কে ভেঙে কি 14 পাবে আমাকে বলো তো? 7কে ভেঙে কি 14 পাওয়া যায়? কিন্তু 14কে ভাঙলে তুমি 7 পাবে না। তো আমি ভাঙবো কাকে, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, ওকে। এখন 4টা যদি সত্য থাকে তখন আমি উপরে দেখবো, যে দুইটা বড় তাকে ভাঙবো। ঠিক আছে, বুঝা গেছে? বোঝা গেছে? বোঝে না সে, বোঝে না কেন, বোঝে না। লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ, ছি 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 রে নরি ছি। কি রাগ করলি? লেফট হ্যান্ড সাইড। কি করব বলো, কি করব? আমরা এই দুটাকে ঠিক রাখবো। তাহলে এই দুটাকে একটু কাছাকাছি নিয়ে আসি, তোরা কাছাকাছি থাক, তোদেরকে যেহেতু ভাঙবো না, তোরা আর কি করবি, তোরা কাছাকাছি থাক। এটাকে ভেঙে এটার মতো বানাই ফেলি। ঠিক আছে, জাস্ট কি করবো, এই যে এই π/7কে এক পাশে নিয়ে আসো, এই যে π/7কে আমি এক পাশে নিয়ে আসলাম, এই যে π/7কে এক পাশে নিয়ে আসলাম। 7 × 7, এই দেখো 7 × 7, 7 × 7, 7 × 8, বাস। এটা আপাতত এরকম রেখে দিলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাকে ভাঙতে হবে এটাকে, সাইন স্কয়ার। দেখো আমরা যে কাজটা করব, এই যে π/2, কি বলছিলাম, একটা π/2 আনতে হবে। দেখো যদি তুমি সাইনকে কস বানাইতে চাও, শুরুতে একটা π/2 নিয়ে আসো। কসকে সাইন মানে শুরুতে, মানে এক কথা অনুপাত চেঞ্জ করতে চাইলে তোমাকে একটা শুরুতে π/2 আনতে হবে, শুরুতে একটা π/2 আনতে হবে, শুরুতে একটা π/2 আনতে হবে। তাহলে এবার আসো, আমরা এখানে π/14 আনবো না π/7 আনবো? সিম্পল, π/7 আনবো। কারণ 14 আনলে তো হবে না, কারণ আমার এখানে নিচে কত আছে, 7 আছে। যদি এখানে 14 থাকতো আমি এখানে π/14 নিতাম, কারণ 7 আর 2 এর লসাগু 14, 14 আর 2 এর লসাগু 14। এখন আমি কোনটা নেব সেটা ডিপেন্ড করতেছে আমার অ্যাঙ্গেল কোনটা আছে সেটার উপর। এখানে 7 আছে, এজন্য আমি এখানে 7 আনবো। ঠিক আছে, এবার আমি একটু রাফে করি, তো একটু রাফে করবো কাজ। 7 দুগুণা কত হয়, 14, 7 দুগুণা 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত, 7। আপাতত সংখ্যা লিখি 7, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। ঠিক আছে, আর 14কে 7 দিয়ে ভাগ করলে 2, তার মানে 2 পাই। তাহলে 7 আর 2 এর মাঝখানে আমাকে কি আনতে হবে? দেখো আমার কি আছে একটু খেয়াল করো তো, এখানে আমাদের কি আছে, সাইন স্কয়ার 5/14। তাহলে দেখো 7 আর 2 এর মাঝখানে আমি কি প্লাস আনবো না মাইনাস আনবো, না কোনো কিছু যোগ করবো না বিয়োগ করবো? দেখো আমাদের এখানে কত আছে, 5 আছে। কত আছে, 5। তাহলে আমাকে এখানে একটা মাইনাস আনতে হবে, তাহলে আমাকে এখানে একটা মাইনাস আনতে হবে। এই এখানে একটা মাইনাস আনতে হবে, এখানে একটা কি আনতে হবে, মাইনাস আনতে হবে। এখানে একটা কি আনতে হবে, মাইনাস, বাস হয়ে গেছে। এবার বাকিটা করে ফেলি, সাইন স্কয়ার। প্রথমে শুরুতে একটা π/2 আনবো, তারপর কত আনবো, 7। তাহলে সেম ভাবে আমাদের এই ক্যাটাগরি আসবে। এখন দেখো সেকেন্ডটাতে দেখো 9 আছে, তার মানে এখানে একটা প্লাস আনতে হবে, এই যে এখানে একটা প্লাস আনতে হবে, বাস হয়ে গেছে। বাস, কাজ শেষ, কাজ শেষ। এবার আমি কোন চতুর্ভুজের প্রশ্ন আমার দেখার দরকার নেই, কারণ স্কয়ার থাকার কারণে এটা প্লাস হোক মাইনাস হোক, আলটিমেটলি জিনিসটা প্লাস হয়ে যাবে। তার মানে আমি জাস্ট লিখে দিব চোখ বন্ধ করে। তাহলে একটা সাইন স্কয়ার কত, π/7, এই দেখো। তাহলে এটা দেখো কোন চতুর্ভাগে আমার দেখার দরকার নেই, তো এখানে আমার সাইন স্কয়ার π/7 হবে। কোন চতুর্ভাগে বসে এটা দেখার দরকার নেই, এটা মূলত তৃতীয় চতুর্ভাগে বসে। সমস্যা কি, তৃতীয় চতুর্ভাগে বলে তো তোমার নেগেটিভ হলে সেটা স্কয়ার কারণে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে কি, cos স্কয়ার, π/7। এটা কি হয়ে যাবে, cos স্কয়ার π/7। ঠিক আছে, এবার আসো sin স্কয়ার কি হয়, 2 sin স্কয়ার π/7। আর cos স্কয়ার কি হয়, 2 cos স্কয়ার π/7। এবার আমি 2টা কমন নিই, ওকে, 2টা এখন কমন নিলাম, sin স্কয়ার π/7। ওকে, sin स्क्वायर प्लस cos स्क्वायर समान कत 121, तार मान 2 1 के 2 हो गया, 2 1 के 2।
2 1 2 মিলে গিয়েছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক এগুলো সাধারণত সংক্ষিপ্ততা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো আমাদের মোটামুটি আমরা প্রমাণগুলো করে ফেলছি, 3 ক্যাটাগরি 3টা, তোমরা বাকিগুলো করে ফেলিও এই সেম নিয়মে। তোমাকে মেইন কথা কেন অ্যাঙ্গেল ভাঙার কাজ, শুধু তুমি মাথা রাখবে সব স্কোয়ার থাকলে, সব সাইন থাকলে দুইটাকে কস বানাও। কারণ তোমার টার্গেট কি, সাইন থাকলে আমাকে সাইন স্কোয়ার থাকলে আমার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তো আনতে হবে, না তো আমি 1 আনতে পারতেছি না, আমি সূত্র কাটাতে পারতেছি না। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এবার আমরা সমাধান করব। দেখো সমাধান ম্যাথ করলে আমাদের শেষ। ঠিক আছে, সমাধানের ম্যাথগুলো করলে আমাদের মোটামুটি আমাদের 8.3 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন সমাধান যদি করি, সমাধান করার নিয়ম কি জানো? তোমাকে একটা কথা বলি, সমাধান করার একটাই নিয়ম, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান রুলস। সেটা হলো, সমাধান মানে হলো দুইটা রাশির মাঝখানে একটা সমান চিহ্ন থাকা, তখন আমাকে সমাধান করে থিটার মান বের করতে হয়, নির্দিষ্ট চলকের মান বের করতে হয়। ঠিক আছে, তবে একটু মাথা রাখতে হবে, যখন আমাকে সমাধান করতে বলবে তখন আমার টার্গেট থাকবে একটাই, সেটা অনুপাত একই রাখা। হয় সব সাইন হবে, নয় সব কস হবে, নয় সব ট্যান। তার মানে আমি অনুপাত একই রাখবো, একই রাখার পর সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, আনার পর যদি মিডল টার্ম ফ্যাক্টর হয় মিডল টার্ম ফ্যাক্টর করে দিব, বর্গের সূত্র হলে বর্গের সূত্র করে দিব, আর যদি কোনো কিছু সূত্র না পড়ে সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে গিয়ে অনুপাতের মান বা অ্যাঙ্গেলের মান বের করে ফেলবো। তাহলে আমি এই নিয়মে করবো, সবগুলো এই নিয়মে করবো। তাহলে আমি কি বললাম, প্রথমে আমরা কি করব, অনুপাত একই রাখবো। এই একই রাখার জন্য আমাকে 2 রকমের সূত্র মাইন্ডে রাখতে হবে, স্কয়ার রিলেশন, তারপর হলো বিপরীত সম্পর্ক। যেমন তোমাকে আমি সহজ কথা বলি, ধরো তোমার এখানে সাইন থিটা প্লাস কস থিটা সমান কি আছে, 1 আছে, ধরো কথার কথা। তুমি সাইনকে কস বানাতে চাচ্ছ বা কসকে সাইন বানাতে চাচ্ছ, তাহলে তোমার এর মাথায় স্কয়ার আনতে হবে। এই জন্য আমরা কি করি, যে কোনো একটা অনুপাতকে ওই পাশে নিয়ে গিয়ে স্কয়ার করে দিই, তখন সাইনকে কস বানাবো বা কসকে সাইন বানিয়ে আমরা জিনিসটা করে ফেলতে পারি। মানে মেন কথা হলো তোমাকে সম্পর্কগুলো মাইন্ডে রাখতে হবে, আমাকে কি স্কয়ার করতে হবে, আমাকে বিপরীত করতে হবে, সেটা ডিপেন্ড করতেছে তোমার কি দেওয়া আছে। তবে এক কথায় যেটা দেওয়া থাকে অনুপাত একই রাখতে হবে। আচ্ছা, আমরা কয়েকটা করে দেখি, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের প্রথমে আছে কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান 0। ঠিক আছে, তো sin স্কয়ার সমান কি, sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। এখন আমি sin স্কয়ারকে কেন করলাম, কারণ সাইনের মাথায় স্কয়ার আছে। কসকে কেন করলাম না, কারণ কজের মাথায় স্কয়ার নেই। এখন ধরো সাইনের মাথায় স্কয়ার যদি না থাকতো, যদি এখানে স্কয়ারটা না থাকতো, তখন আমি কি করতাম, আমি যে কোনো একজনকে ওই পাশে নিয়ে গিয়ে স্কয়ার করে দিতাম। স্কয়ার না থাকলে তখন আমাকে স্কয়ার করতে হবে, এখন তো স্কয়ার তো আছে, আমি সাইনকে কস, তাহলে পুরোটা এখন কস হয়ে গেল, পুরোটা এখন কস হয়ে গেল। ঠিক আছে, এটা করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট আসে, ফরম্যাট না আসলে আমরা সংখ্যাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এবার দেখো, আমরা গুণ করে ফেলি 2 1 কে 2 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। ঠিক আছে, সমান কত দিন, দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাট চলে আসছে। তাহলে -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, হ্যাঁ, +2 = 0। শুরুতে মাইনাস থাকার কারণে মাইনাসটা আমরা আস্তে করে কমন নিয়ে ফেলবো, মাইনাস থাকার কারণে, মাইনাসটা শুরুতে থাকার কারণে কমন নিয়ে প্লাসটা কি হবে মাইনাস। ঠিক আছে, প্লাসটা কি হবে মাইনাস, সমান কত 0, বা 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা -2 = 0, কারণ -1 is not equal to 0। -1 কি শূন্যের সমান হতে পারে, দেখি বলো, হইতে পারে না। এবার আসো, 2 দুগুণা কত 4, 4 কে ভেঙে 3 মিলাও, মিডল টার্ম একটা তোমরা তো পারো আশা করি। ঠিক আছে, 2 cos, তাহলে দেখো 2 দুগুণা কত 4 কে ভেঙে 3, তাহলে আমি কি করব এখানে -4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস কত 2 = 0, বা এখান থেকে কি কমন যায়, 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন দেওয়া থাকে, cos থিটা -2 প্লাস 1 ইন্টু cos থিটা -2 সমান কত 0, বা এখান থেকে আমাদের কমন যাচ্ছে কি cos থিটা -2, বাকি থাকে 2 cos থিটা প্লাস 1। ওকে, সুতরাং 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 হয় হয় দেখো, দুইটা রাশির গুণফল 0 হওয়া মানে হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। ঠিক আছে, হয় cos থিটা -2 = 0 বা cos থিটা সমান 2, যা গ্রহণযোগ্য নয়। কারণ cos থিটা কিছুক্ষণ আমরা দেখছিলাম cos থিটা সর্বোচ্চ মান কিন্তু +1, এটা আমরা জানি, যা গ্রহণযোগ্য নয়।
ঠিক আছে, যা গ্রহণযোগ্য নয়। কারণটাও লিখে দিতে হবে পাশে, কারণ আমাদের cos θ যে মানটা সেটা হলো -1 থেকে বড়, এর সমান, 1 থেকে ছোট বা এর সমান, এটা হলো লিমিট, এই কারণে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তো এরপরে আমাদের অথবাটা আসতেছে। অথবা 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 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos θ প্লাস 1টা ওই পাশে গেলে কি হবে -1, বা cos θ সমান হবে -1/2। এই এবার আসো cos θ এর মান -1/2, আমাদের এখানে একটা লিমিট দিয়ে দিছে, 0 থেকে বড়, 2π থেকে ছোট, তার মানে এখানে 4টা চতুর্ভাগ হিসাব হবে। এবার তোমরা নিজেরাই বলো, এই 4টা চতুর্ভাগের মধ্যে, এই 4টা চতুর্ভাগের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা চতুর্ভাগের মধ্যে cos θ এর মান কোন কোন চতুর্ভাগে নেগেটিভ? বলো, কোন কোন চতুর্ভাগে নেগেটিভ? 100%, 100% দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ, এই দুইটা চতুর্ভাগে cos নেগেটিভ। প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ, এই দুইটা চতুর্ভাগে cosটা কি পজিটিভ। তার মানে আমি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের জন্য, এই দুইটা চতুর্ভাগের জন্যই আমরা থিটার মানটা বের করব, এই দুইটা চতুর্ভাগের জন্যই আমরা থিটার মানটা বের করব। এখন তোমাদেরকে চতুর্ভাগের হিসাবটা একটু বুঝাই দিচ্ছি। দেখো, তুমি যখন প্রথম চতুর্ভাগের জন্য থিটার মান বের করবে, তখন ধরো আমাদের sin θ সমান হাফ আসছে, ধরো কথার কথা, কারণ প্রথম চতুর্ভাগে তো অল পজিটিভ। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে জাস্ট কি করবে, ক্যালকুলেটরে দিয়ে দেখো, জাস্ট কি করবে আমি বলি। তুমি প্রথম চতুর্ভাগের জন্য মান বের করতে, সেটা সাইন হোক, কস হোক, ট্যান হোক, যেটাই হোক, মান তো পজিটিভ। প্রথম চতুর্ভাগের জন্য তুমি যখন মান বের করবে, অনুপাত যেটা থাকে শিফট সাইন দিবে, ব্র্যাকেটে 1/2 লিখবে, দেখবে 60 আসবে। আর আমরা হাফ সমাধান sin 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কি লিখি, π/3, কারণ 60 ডিগ্রিকে রেডিয়ানে লেখা হয় π/3। ঠিক আছে, তারপর 30 ডিগ্রিকে লেখা হয় কত, π/6। ঠিক আছে, কারণ পাই মানে 180 কে 6 দিয়ে ভাগ করলে 30। তারপরে ধরো 45 ডিগ্রিকে লেখা হয় কত, π/4। ঠিক আছে, আর 90 ডিগ্রিকে লেখা হয় কত, π/2। ঠিক আছে কিনা? এবার একটা তোমাদেরকে কথা বলি, দেখো, তোমাকে যদি বলে পায়ের মান কত, অনেকে বলে পায়ের মান 180 ডিগ্রি, না, পায়ের মান 180 ডিগ্রি না, পায়ের মান হলো 3.1416। তবে পাইকে ডিগ্রিতে প্রকাশ করলে তখন সেটা 180 হিসেবে হবে। পাইকে তুমি যখন ডিগ্রি, যখন তুমি π/3 কে ডিগ্রিতে আনতে যাচ্ছ, তখন তুমি পাইকে 180 লিখতে পারবে, তখন এটা হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু পায়ের মান কিন্তু কি 3.1416, কিন্তু পাইকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তখন সেটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন তার মানে এখানে সাইন সাইন চলে যাবে, থিটা সমান π/3। তার মানে প্রথম চতুর্ভাগের জন্য আমরা ক্যালকুলেটরে যে থিটার মানটা বের করব সেটাই আনসার হবে, এক কথায়। ঠিক আছে, সাইন থাকলে শিফট সাইন দিব, কস থাকলে শিফট কস দিয়ে মানটা লিখবো, সেক থাকলে কি করব, সেক থাকলে শিফট কস দিব, জাস্ট মানটাকে উল্টা করে লিখবো, শেষ হয়ে গেছে। ধরো তোমার সেক থিটা সমান দেওয়া আছে 1/2, ওকে, তো সেককে আমরা শিফট কস দিলাম, এই 1/2 কে তুমি উল্টাই 2 লেখো, দেখবে তোমার মান কত আসবে, 60 ডিগ্রি আসবে। ঠিক আছে কিনা, বোঝা গেছে? এবার আসো, তাহলে প্রথম চতুর্ভাগের জন্য আমরা যে থিটার মানটা বের করবো নরমালি, সেটাই আনসার, শেষ, এটা নিয়ে ঝামেলা নাই। এবার তুমি যখন দ্বিতীয় চতুর্ভাগে আসবে, দেখো দ্বিতীয় চতুর্ভাগে যখন আসবে, দেখো তোমাকে বলি, দ্বিতীয় চতুর্ভাগে দুই ভাবে আসা যায়। কয় ভাবে আসা যায়? দুই ভাবে। একটা হলো 90 ডিগ্রি প্লাস থিটা করে আসা যায়, 90 ডিগ্রি প্লাস থিটা করে আসা যায়। এখন কথা হলো, তুমি যদি 90 ডিগ্রি প্লাস থিটা করে আসো, তখন তো তোমার অনুপাত চেঞ্জ হয়ে যাবে, তখন দেখা যাবে এক পাশে সাইন এক পাশে কস, তখন তো তুমি আর কাটাকাটি দিতে পারবে না। মানে আমি বুঝাতে চাচ্ছি, তুমি ধরো এখানে সাইন থিটা আছে, এখানে হাফ আছে, কথার কথা, এখন তুমি এখানে কস নিয়ে আসছো, হ্যাঁ, কস তোমার 90 ডিগ্রি প্লাস থিটা, ধরো প্লাস 60 ডিগ্রি লিখলে, বা প্লাস 60 ডিগ্রি মানে কত, π/3 লিখলে। এখন কথা হলো, এই যে তুমি যেখানে 90 ডিগ্রি লিখছো বাবা, এখানে যে কস লিখছো, ঠিক আছে, তাহলে এখানে তো তুমি কাটাকাটি দিতে পারবে না। তার মানে আমি কোনোভাবে বিজোড় সংখ্যা আনতে পারবো না, সেজন্য তোমরা শর্টকাটে মনে রাখবে, একদম শর্টকাটে মনে রাখবে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য তুমি যদি থিটা বের করো, সেক্ষেত্রে থিটা অলওয়েজ হবে π-θ। দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি তুমি কোনো অনুপাত থেকে অ্যাঙ্গেল বের করো, সেক্ষেত্রে সবসময় π-θ হবে। এই থিটা কোনটা? প্রথম চতুর্ভাগে তুমি যে থিটাটা বের করেছো, সেটাই হলো এই থিটা।
তার মানে প্রথম চতুর্ভাগে তোমার থিটাটা বের করতেই হবে, ঠিক আছে, করে এখানে বসাইতে হবে, এটা হলো কাজ। প্রথম চতুর্ভাগ বের করতে না হলেও আমাকে করে করতে হবে, ঠিক আছে, অন্যান্য চতুর্ভাগের অ্যাঙ্গেল বের করার জন্য। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য যখন তুমি থিটা বের করো, চোখ কান বন্ধ করো, পাই মাইনাস থিটা লিখে দাও, পাই মাইনাস থিটা। এবার আসো তৃতীয় চতুর্ভাগের জন্য যদি বের করো তাহলে হবে পাই প্লাস থিটা। পাই মানে কি 2 ইন্টু পাই বাই 2, মানে 2 সমকোণ প্লাস থিটা। তার মানে আমি তৃতীয় চতুর্ভাগে যেতে পারতেছি, 2 সমকোণ মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারতেছি। আর তুমি যদি চতুর্থ চতুর্ভাগে চলে যাও, চতুর্থ চতুর্ভাগের জন্য তুমি যদি অ্যাঙ্গেল বের করো তাহলে সেক্ষেত্রে হবে 2 পাই মাইনাস থিটা। এই চারটা জিনিস মনে রাখো, আর কনফিউশন হবে না। যখন তুমি দ্বিতীয় চতুর্ভাগের জন্য অ্যাঙ্গেল বের করবে পাই মাইনাস থিটা, তৃতীয়তে গেলে পাই প্লাস থিটা, চতুর্থতে গেলে 2 পাই মাইনাস থিটা, বাস হয়ে গেছে। এবার আমরা একটু করে ফেলি তো। এবার আসো মাইনাসটা কোন চতুর্ভাগের জন্য নেগেটিভ? দ্বিতীয় তৃতীয়। তো তুমি এখানে লিখবে, তুমি লিখবে cos থিটার মান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক, এই কথাটা লিখে দিবে। কি লিখবে? cos থিটার মান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক। তো এবার তুমি দ্বিতীয় চতুর্ভাগের জন্য একবার মান বের করবে, তারপরে তৃতীয় চতুর্ভাগের জন্য মান বের করবে। তাহলে এবার লিখবে দ্বিতীয় চতুর্ভাগে, এই যে দ্বিতীয় চতুর্ভাগে, এই যে লিখবো দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos থিটা কি মাইনাস হাফ, এই যে লিখলাম মাইনাস হাফ। তুমি একটা কাজ করো, ক্যালকুলেটর শিফট কস দিয়ে ব্র্যাকেটের ভিতর 1/2 লেখো, 1/2 লেখো, দেখবে কত আসবে, 60 ডিগ্রি আসবে, 60 ডিগ্রি, যেটা রেডিয়ান মান হলো পাই বাই 3। ক্যালকুলেটর করে দেখো, শিফট কস দিবে ব্র্যাকেটের ভিতরে 1/2 লেখো, দেখবে 60 আসবে, মানে পাই বাই 3 আসবে। তার মানে আমার থিটার মান কত? পাই বাই 3। তাই এবার লিখবে, এই যে cos থিটা লিখলাম, এই যে cos থিটা লিখলাম, এই যে cos থিটা সমান, আমি আবার লিখবো cos, cos cos tan tan sec sec cos cos sin sin, ঠিক আছে, মানে বামে যেটা ডানে সেটা। এবার আমি দেখো দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি বলছি, দেখো দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, এই যে পাই মাইনাস থিটা কত? পাই বাই 3, পাই মাইনাস থিটা, দেখো পাই মাইনাস থিটা। এখন cos cos gos, cos cos gos, 3 1 কে 3, দেখো 3 1 কে 3, 3 থেকে 1 গেলে 2, তার মানে 2 পাই বাই কত? 3। তাহলে আমি একটা পেয়ে গেছি 2 পাই বাই 3, ঠিক আছে, আমরা একটা পেয়ে গেছি কত? 2 পাই বাই 3। এবার আসো আমরা কোন চতুর্ভাগের জন্য বের করবো, দেখি বলো কোন চতুর্ভাগ? আমরা এখন বের করব তৃতীয় চতুর্ভাগের জন্য, এই যে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে দেখো, তৃতীয় চতুর্ভাগে দেখো cos থিটা কি সেম ভাবে নেগেটিভ, এই যে cos থিটা নেগেটিভ, ঠিক আছে। এবার আসো, বা এই যে প্রথমে cos থিটা লিখলাম, সমান দিয়ে cos থিটা, প্রথমে cos থিটা তারপর cos, এই ব্র্যাকেটের ভিতরে, এই যে ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে কি করব, দেখো ব্র্যাকেটের ভিতরে কি করব, দেখো তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা, তার মানে এই যে পাই প্লাস থিটা কত? থিটা হলো পাই বাই 3, এই পাই বাই 3 cos cos gos, তাহলে থিটা সমান কত? 3 1 কে 3, 3 1 কে 4, তার মানে 4 পাই বাই 3, 4 পাই বাই 3, 4 পাই বাই 3, বুঝা গেছে? এই তাহলে আমাদের আনসার কত? 2 পাই বাই 3 বা 4 পাই বাই 3। দেখো যদি তোমার সমান চিহ্ন ওই পাশে রুট সংখ্যা থাকে, সমান চিহ্নের ওই পাশে যদি রুট সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল যদি বের করো সেক্ষেত্রে একটু শুদ্ধি পরীক্ষা করতে হবে, অ্যাঙ্গেল হলো বাম পক্ষে বসিয়ে দেখবে ডান পক্ষ মিলে কিনা। এটা কখন করবে? যদি তোমার রুট থাকে, এটা মনে মনে ক্যালকুলেটর করে ফেলবে, দেখাইতে হবে না। যদি দেখো যে দুইটার মধ্যে একটা গ্রহণযোগ্য হচ্ছে না, জাস্ট পাশে লিখবে, যা গ্রহণযোগ্য নয় লিখে দিবে, কারণটাও লিখতে হবে না, ঠিক আছে, বুঝা গেছে কিনা? এটা কখন করবে? যদি তোমার সমান চিহ্ন রুট সংখ্যা থাকে, সেক্ষেত্রে অনেক সময় দুইটা তিনটা মান বের হলে কয়েকটা গ্রহণযোগ্য নাও হতে পারে, ঠিক আছে, বুঝা গেছে কিনা? কারণ রুট থাকলে আমরা রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা কিন্তু গ্রহণযোগ্য হয় না, রুটের ভিতরে কখনো ঋণাত্মক সংখ্যা আসতে পারে না, বুঝা গেছে? বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা? ঠিক আছে, দেখি আমি আরেকটা করাইতো, দেখি এটা করাতে দেখি। দেখো এই যে গুণ করে দিই 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা সমান কত? 5। তাহলে এখন আমি cosটাকে কি বানাবো? sin বানাবো, যেহেতু cos এর মাথায় স্কয়ার আছে, 1 মানে sin স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস 4 sin থিটা সমান কত? 5, 4 1 কে 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা, ঠিক আছে। আমি আবারও বলি, আমার টার্গেট একটা, অনুপাত সেম রাখা, টার্গেট একটা, অনুপাত সেম রাখা। আমাদের এখানে সাইন আর কোসেক থাকতো, আমি কোসেককে 1/sin বানাইতাম, ধরো আমার মানটা এরকম থাকতো, সাইন থিটা প্লাস কোসেক থিটা, হ্যাঁ, তো সমান কত আছে? 3/2 আছে, কথার কথা।
তো তুমি কোসেককে 1/sin বানিয়ে দিতে, বাস অনুপাত সেম। এবার তুমি যোগ বিয়োগ করে যা করো সব এক পাশা এনে মিডল ফ্যাক্টর বর্গের সূত্র হলে বর্গের সূত্র, আর এগুলো না হলে সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে গিয়ে অনুপাতের মান বের করে ফেলো, কোনো সমস্যা নেই। এই যে সবগুলোকে আমি বাম পাশে নিয়ে আসবো, সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, এই সবগুলোকে এক পাশে আনবো আর কি, বাম পাশে বলতে এক পাশে নিয়ে আসবো। এই এবার আসো 4 থেকে 5 গেলে 1, তার মানে -4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা -1 সমান 0, বা এখান থেকে মাইনাসটা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে 4 sin স্কয়ার থিটা -4 sin থিটা প্লাস 1 = 0, বা 4 sin স্কয়ার থিটা -4 sin থিটা প্লাস 1 = 0। এই 4 1 কে 4, 4 কে ভেঙে 4 sin, দেখো এটা ডাইরেক্ট বর্গের সূত্র হয়ে যাচ্ছে, এত টেনশন নেই, ডাইরেক্ট বর্গের সূত্র। দেখো a স্কয়ার -2a, দেখো 2a, এই যে 2ab প্লাস b স্কয়ার, যত বর্গের সূত্র আছে সবগুলোকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। এক কথা, যত বর্গের সূত্র আছে সবগুলোকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। তুমি চাইলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো, 4 1 কে 4 কে ভেঙে 2 2 করতে পারো। আমি ডাইরেক্ট বর্গের সূত্র করে দিলাম, ঠিক আছে। তো আমি এখানে মান পাবো 2 sin থিটা -1 হোল স্কয়ার সমান কত 0, বা 2 sin থিটা -1 = 0, বা 2 sin থিটা সমান 1, বা sin থিটা সমান কত পাবো আমি 1/2 হাফ। এই এবার আসো sin থিটার মান আমার পজিটিভ আছে, আমরা জানি sin থিটার মান পজিটিভ প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে আমি প্রথম চতুর্ভাগের জন্য একবার বের করব। এই যে প্রথম চতুর্ভাগে আমি ডিরেক্ট করে দিই, এই যে প্রথম চতুর্ভাগের জন্য একবার বের করব। এই যে sin থিটা সমান কত হাফ, প্রথম চতুর্ভাগে কোনো ফেরা নাই, ঠিক আছে। শিফট সাইন দিয়ে ব্র্যাকেটে 1/2 লিখবো, দেখবে 30 ডিগ্রি আসবে, মানে 5/6, ঠিক আছে। তাহলে সাইন সাইন চলে যাবে, থিটা সমান কত 5/6, শেষ। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগে, কারণ আমরা জানি পজিটিভ মান দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তো সাইন থিটা সমান আমি আবার লিখবো প্লাস লিখবো, কারণ সাইন থিটা মান দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমি যখন থিটা বের করব তখন কি হবে, এখানে সাইন সাইন লিখলাম, আগে অনুপাত সেম সেম লিখলাম। দ্বিতীয় চতুর্ভাগের জন্য অ্যাঙ্গেল কি বলছিলাম, পাই মাইনাস থিটা। আমি আবারও বলি, দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস থিটা, তৃতীয়র জন্য পাই প্লাস থিটা, চতুর্থের জন্য 2 পাই মাইনাস থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো, পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, থিটা কোনটা যেটা তুমি প্রথম চতুর্ভাগে বের করছো, কত π/6। এই তো সাইন সাইন চলে যাবে, থিটা সমান এই দেখো 6 থেকে 1 গেলে কত 5, তাহলে 5π/6, 5 হয়ে গেছে 5π/6। তাহলে আমাদের আনসার কত, 5π/6, 5π/6। বোঝা গেছে কিনা, বোঝা গেছে। এবার আমি একটা স্পেশাল ম্যাথ করাবো, আমাদের মোটামুটি হয়ে গেছে, একটা স্পেশাল ম্যাথ করে আজকে ক্লাসটা শেষ করে দিব। এই ম্যাথটা অনেকে পারে না, অনেকেই এই ম্যাথটা ভুল করছে, আমি যতটুকু জানি এই ম্যাথটা করতে গিয়ে ভুল করছে বা মুখস্থ করছে, এক কথা বুঝে করে নাই। অনেকে কিন্তু এটা ভুলও করেছে, তাদের নাম বলতেছি না, ঠিক আছে, নাম বলে চাকরি থাকবে না, ঠিক আছে। অনেক বড় 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 প্ল্যাটফর্মে কিন্তু এগুলো ভুল করেছে, আমি আপাতত বলতেছি না। দেখো এটাকে কনসেপ্ট বুঝতে হবে, দেখো আমি কিভাবে করবো। দেখো 2 sin x cos x সমান sin x, এই, ঠিক আছে। মানুষ মাত্রই ভুল হয়, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে, আমারও ভুল হতে পারে, সবারই ভুল হতে, একটা আপেক্ষিক জিনিস হইতেই পারে, ঠিক আছে। তবে আমাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, খুঁটিনাটি ভুল হইতেই পারে, তবে আমাদের বেসিকে ভুল করলে তো সমস্যা বাবা, বেসিকে ভুল করলে তো সমস্যা, তাহলে তো সমস্যা। দেখো আমরা কি করব, এখানে 2 sin x cos x, sin x টাকে পাশে না মাইনাস sin x, সমান কত 0 আনলাম। অনেকে কি করে জানো, এই sin x কেটে দেয়, তুই কি পাগল পেয়েছস, হ্যাঁ। আচ্ছা তুমি ধরো x² সমান 2x করলে এরকম, তুমি যদি x কেটে দাও, তুমি তো x এর মান একটা না পাবে, দুইটা পাবে, মান কয়টা পাবে, একটা পাবে। আমার এখানে মান দুইটা আসতে পারে, ঠিক আছে। তো আমি যদি একটা কেটে দিই, sin x কেটে তুমি একটা কেটে দিই, তো একটা মান তো তুমি পাবে না। তুমি কি এটাকে জেনারেল ম্যাথ পেয়েছো, এটা হায়ার ম্যাথ, এখানে সব আনতে হবে, ওকে। এখন দেখো এখান থেকে আমরা কি করব, দেখো এখন আমরা কি করব, উভয় পক্ষতে কি কমন যাচ্ছে,
কি কমন যাচ্ছে বলো, কি কমন যাচ্ছে? উভয় পক্ষ থেকে sin x কমন যাচ্ছে, ঠিক আছে। তো sin x টাকে কমন নিয়ে ফেলি, তাহলে থাকে কত 2 cos x মাইনাস 1 সমান কত 0। কথা ক্লিয়ার না ভেজাল আছে? দেখো এখানে দেখো sin x টাকে এই পাশে আনছি, ওকে, আনার পরে উভয় পক্ষ থেকে sin x কমন যাচ্ছে, তাহলে 2 cos x মানে তার মানে সুতরাং হয় sin x সমান 0, ঠিক আছে। এখন কথা হলো আমরা এখন যে ভুলটা করি, এখানে সাইনের মান তিনটা অ্যাঙ্গেলের জন্য 0 হয়, কিভাবে বুঝবো? দেখো ওই কনসেপ্ট দেখো, প্রথমত আমি যদি অতিভুজটাকে ডান দিকে আনি 0 ডিগ্রির জন্য সাইনের মান 0 হবে। এটাকে ঘুরাই যখন আমি বাম দিকে আনবো, খেয়াল করো, এটাকে যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো মানে 180 ডিগ্রির জন্য কিন্তু সেটা কি হচ্ছে, তোমার 0 হচ্ছে, কারণ সাইন মানে তো উচ্চতা। আমি যখন 0 ডিগ্রিতে রাখতেছি সেটা 0 হচ্ছে। আবার যখন আমি 180 ডিগ্রিতে আনছি তখনও 0 হচ্ছে। আবার তুমি যখন এক চক্কর ঘুরাবে, যখন তুমি আবার 360 ডিগ্রিতে আনবে তখনও 0 হবে। তার মানে 0-র জন্য একবার 0 হবে, পায়ের জন্য একবার 0 হবে, 2 পায়ের জন্য একবার 0 হবে, ঠিক আছে, ঠিক আছে কিনা? তো এখানে তুমি যেটা লিখতে পারো যে এখানে sin x এর মান 0 পাই ও 2 পাই এর জন্য 0 হবে, 0 হবে। তো সুতরাং sin x এর মান, ঠিক আছে, এখানে sin x এর মান 0 পাই 2 পাই, ঠিক আছে, মানে sin 0 sin পাই sin 2 পাই। আমরা একটু লিখে ফেলি sin x এর মান, ঠিক আছে, sin x এর মান কি sin 0, হ্যাঁ, sin পাই এবং sin 2 পাই এর জন্য 0 হবে, তার মানে সুতরাং আমি x এর মান এখান থেকে যেটা পাচ্ছি 0 পাচ্ছি, পাই পাচ্ছি, 2 পাই পাচ্ছি, ঠিক আছে কিনা? অনেকে কি করে 0 আর পাই লিখে দেয়, 2 পাইটা লেখে না, কারণ তোমাকে লিমিট দেখো কি বলছে, 0 থেকে বড়, হ্যাঁ, 2 পাই থেকে ছোট বা এর সমান। যদি এরকম বলতো 0 থেকে বড় 2 পাই থেকে ছোট এরকম বলতো, তাহলে আমাদের আনসার হবে 0 পাই। কিন্তু তোমাকে দেখবে বইয়ে 2 পাই এর সমান বলে দিছে, তার মানে 0 হবে, পাই হবে, 2 পাই হবে, 0 পাই 2 পাই দুটাই হবে, ঠিক আছে কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে দেখি বলো তো, হ্যাঁ, ক্লিয়ার নাকি? তার মানে আমাদের x এর মান 0 পাই 2 পাই গেল, বুঝা গেছে কিনা? কারণ দেখো আমাদের 0 ডিগ্রি তো আমার সাইনের মান 0, 180 তেও 0, আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসলেও 0, ঠিক আছে। আমাকে 0 থেকে 2 পাইয়ের ভিতরে বলছে, 2 পাইয়ের সমান বলছে, এজন্য আনসার তিনটাই হবে, ঠিক আছে কিনা? তার মানে একটা পেয়ে গেলাম। এবার দেখো অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা সমান কত 1, বা cos থিটা সমান কত 1/2। এবার বলো cos কোথায় কোথায় পজিটিভ, বলো cos কোথায় কোথায় পজিটিভ? cos হলো আমাদের 0 থেকে 2 পাই এর মধ্যে cos কোথায় কোথায় পজিটিভ? 1 প্রথম চতুর্ভাগে পজিটিভ, 2 চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। তার মানে আমি প্রথম চতুর্ভাগের জন্য একবার বের করব, এই যে প্রথম চতুর্ভাগে cos থিটা কি পজিটিভ, ঠিক আছে। তো এই হাফ শিফট cos দিয়ে ব্র্যাকেটে হাফ লেখো, দেখবে 60 আসবে, তার মানে আমরা এটাকে লিখতে পারি cos π/3 লেখা যায়। cos cos চলে যাবে, থিটা সমান কত হবে π/3, বাস প্রথম চতুর্ভাগের জন্য আমরা পেয়ে গেছি π/3, ওকে। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগ, কারণ cos থিটার মান চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। তো এবার আসো চতুর্থতে cos থিটা সমান কি হবে, হাফ হবে, ঠিক আছে, বা cos থিটা সমান, দেখো এখানে cos এখানে cos, চতুর্থ চতুর্ভাগে জন্য আমাদের অ্যাঙ্গেল কি হবে 2 পাই মাইনাস থিটা, চতুর্থ চতুর্ভাগের জন্য হবে 2 পাই মাইনাস থিটা, তাহলে এখানে লিখি 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা, ঠিক আছে। থিটা কত, পাই বাই কত 3, এই লিখে ফেলো। তো cos cos gos 3 দুগুণা 6 থেকে 1 গেলে 5, তাহলে 5 পাই বাই 3, বাস। তাহলে আমাদের আনসার 0 পাই 2 পাই পাই বাই 3 5 পাই বাই 3 পাঁচটাই আনসার হবে, ঠিক আছে। আমাদের এখানে একমাত্র এখানে আনসার আমাদের 5টা। আমরা অনেকে মনে করি 2টা অনুপাতের জন্য আনসার 4টা হইতে পারে, সব 5টা কেমনে হলো? 5টা হলো কারণ এখানে 0 এসেছে,
কারণ সাইনের মান তিনটা কোণের জন্য 0 হয়, 0, পাই, 2 পাই। ওকে, তো ক্লাসটা কেমন লাগলো? আমি একদম প্রত্যেকটা বেসিক কিন্তু আমি ক্লিয়ার করে দিছি, আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।